কনফিউশন থাকে দেন পরে হচ্ছে উই ক্যান ডিসকাস। ওকে, একটু কম পড়ায়েন তাইলে ম্যাম। আচ্ছা। সমস্যা হচ্ছে সিলেবাস শেষ করাই তো প্যারা। 306 এর সিলেবাস এত বেশি যে হচ্ছে শেষ হতে চায় না, এই সমস্যা। হ্যাঁ, অনলাইন ক্লাসে নোট করতে একটু অসুবিধা হয় আর কি, এটাই। হ্যাঁ, অবভিয়াসলি অফলাইন ক্লাস ইজ বেটার, কিন্তু কি আর করা যাবে। আচ্ছা, সো দেখা যাচ্ছে স্লাইড? ইয়েস মিস, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা লাস্ট ক্লাসেও হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক রিলেটেডই একটা স্লাইড পড়েছিলাম, যেটা ছিল হচ্ছে অ্যান্টিবায়োটিক স্টিওয়ারশিপ রিলেটেড। তো ওইটা আসলে ওই দিন আমি পড়িয়েছিলাম যাতে আসলে এই লেকচারটা আমরা সামনাসামনি অফলাইনে পড়তে পারি, কিন্তু আসলে যেহেতু আমাদের অনলাইনেই করতে হচ্ছে, সো এনিওয়ে উইল স্টার্ট। তো কথা হচ্ছে যেটা আমি আগের দিনও বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের এখানে মেনলি 3টা লেকচার আছে, দ্যাট ইজ লেকচার 9, 10 আর 11, 3টা লেকচার। তো আমি আসলে এই 3টাকে কম্বাইন করে ফেলেছি সো দ্যাট হচ্ছে যে একটু মানে পড়াটাও কিছুটা হচ্ছে কনডেন্সড হয়ে আসে, প্লাস পড়তেও সুবিধা হয় সেই জন্য। কারণ আলাদা আলাদা করে এত বেশি আসলে পড়ার দরকার নয় খুব একটা, বিকজ আমরা আসলে মাইক 2 সবাই অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন প্লাস রেজিস্ট্যান্স এই টপিকগুলো মোটামুটি পড়ে আসছে। এবং তোমাদের এই চ্যাপ্টারেও যারা মাইক 2 ভালো করে পড়ে আসছো তারা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে দেখবা যে জিনিসগুলো কি বেশ কিছু জিনিস আর কি রিপিটেশন আছে। সো পড়তে খুব একটা অসুবিধা হবে না যারা মাইক 2 ডিটেলসে পড়ো নাই, অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন রেজিস্ট্যান্স মেকানিজমগুলো, তাদের হচ্ছে এখানে একটু কষ্ট করতে হবে আর কি। যারা মাইক 2 আমার কাছে করেছিল তাদের তো মোটামুটি সেম স্লাইডই, ওটা হচ্ছে পুরোই কমন, বাট যারা অন্য কারো করেছো তাদের মোটামুটি অনেকখানি মিলে যাবে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য যেহেতু এটা আমরা আগে পড়েছি কিছুটা, সো এই জন্য কিছুটা কনডেন্স করে 3টা লেকচার আমি একসাথে করে নর্মালি পড়াই। সো লেকচার 9 আছে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। এইটা আমরা আগে পড়িনি, এটা নতুন এবং এটা খুবই অল্প একটা পার্ট, খুব একটা বেশি কিছু না, যে আমরা কিভাবে ফার্মাসিউটিক্যালে অ্যান্টিবায়োটিক প্রডিউস করি সেই জিনিসটা। দেন আমাদের লেকচার 10 হচ্ছে গিয়ে মেকানিজম অফ অ্যাকশন, আর 11 হচ্ছে রেজিস্ট্যান্স। সো এই 3টাকে একসাথে কনডেন্স করেই আমরা হচ্ছে পড়বো। তো আমরা শুরু করি। আমরা প্রথমে শুরু করব হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক। তো কথা হচ্ছে যে এখানে শুরুতে বেসিক কিছু টার্মিনোলজির কথা বলা হয়েছে, স্টার্টিং উইথ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তো কথা হচ্ছে যে অনেক সময় আমরা আসলে এই টার্মিনোলজিগুলোকে কিছুটা আসলে কনফিউজ করে ফেলি। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আর অ্যান্টিবায়োটিক দুটো কি সেম জিনিস? বলেন তো, অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দুটো কি সেম জিনিস না ডিফারেন্ট? বা ডিফারেন্স কি, যদি ডিফারেন্স থেকে থাকে দুইটার ডিফারেন্স কি? ম্যাম, অ্যান্টিবায়োটিক হচ্ছে শুধু ব্যাকটেরিয়াকে টার্গেট করে, অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে অলমোস্ট সব মাইক্রোবসকে টার্গেট করে। ওকে, আর কিছু, আর কেউ বলবো? ও যেটা বলছে ঠিক আছে মোটামুটি, যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আমরা আসলে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড অল প্যারাসাইট সব কিছুকে হচ্ছে আমরা টার্গেট করি। আর অ্যান্টিবায়োটিক বলতে গেলে আমরা মোস্টলি আসলে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টই বোঝাই, যেটা ব্যাকটেরিয়া এগেনস্ট আমরা ইউজ করব। সাথে আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলতে কিন্তু আসলে বেশ ব্রড একটা ক্লাস বোঝায়। সেইটার মধ্যে অ্যান্টিবায়োটিক পড়বে, তারপরে অ্যান্টিপ্যারাসাইটিক, যেমন স্লাইডে লেখা আছে যে অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যেই কিন্তু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিপ্যারাসাইটিক সবকিছু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের আন্ডারে। সো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কথাটা আসলে খুব ডাইভার্স, এখানে অনেক কিছু হতে পারে। যে কোনো সিনথেটিক কেমিক্যাল হতে পারে, যে কোনো হচ্ছে সালফার ড্রাগ হতে পারে, বা অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা কনভেনশনালি ইউজ করি, যে বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিক্স অর হোয়াটএভার, সবকিছুই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হতে পারে। কিন্তু অ্যান্টিবায়োটিক বলতে স্পেসিফিক্যালি আমরা বুঝবো যে যখন তুমি কোনো একটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গি থেকে কোনো একটা পাবা যেটা অন্য একটা লাইফ ফর্মের এগেনস্টে তুমি ইউজ করতে পারছো, সেটাকে আমরা বলবো অ্যান্টিবায়োটিক। আমি যদি সিম্পলি বলি যে একটা লাইফ ফর্ম থেকে পাওয়া কোনো একটা কেমিক্যাল তুমি আরেকটা লাইফ ফর্মের এগেনস্টে ইউজ করতে পারছো, দ্যাট ইজ অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলতে গেলে কিন্তু আমরা আসলে কেমিক্যাল সবকিছুই বুঝতে পারি, ওখানে এভরিথিং ইজ ইনক্লুডেড। কিন্তু অ্যান্টিবায়োটিক হতে গেলে সেটা অবভিয়াসলি সিনথেসাইজড হতে হবে ফ্রম আ লাইফ ফর্ম। ফর এক্সাম্পল আমরা পেনিসিলিয়াম থেকে হচ্ছে কি পেনিসিলিন পেয়েছি, সো এরকম কোনো ফাঙ্গি থেকে আমরা যখন কোনো একটা কেমিক্যাল এজেন্ট পাচ্ছি বা অ্যান্টিবায়োটিক পাচ্ছি, এবং সেইটাকে আমরা ইউজ করছি অ্যাগেইনস্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, হোয়াটএভার। সো লাইফ ফর্ম থেকে পাওয়া একটা অ্যান্টিবায়োটিক, একটা কেমিক্যাল এজেন্ট আমরা আরেকটা লাইফ ফর্মের এগেইনস্টে ইউজ করছি, দ্যাট ইজ অ্যান্টিবায়োটিক।
আর অ্যান্টিমাইক্রোবিয়াল বলতে এভরিথিং, সবকিছু, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, হোয়াটএভার, সবকিছু মিলেই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। সো আমি যদি সিম্পলি প্রেজেন্ট করি, ব্যাপারটা হচ্ছে ওরকম যে সব অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, বাট সব অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অ্যান্টিবায়োটিক না। আমরা কি বুঝছি সবাই কথাটা? না বুঝলে বলেন, আমি আরেকবার বলবো। সব অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, কিন্তু সব অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অ্যান্টিবায়োটিক না। কেন না বুঝছি সবাই? ম্যাম আরেকবার একটু রিপিট করবেন। আচ্ছা, আমরা বলতেছি যে অ্যান্টিবায়োটিক বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে সেইটা কোনো একটা লাইফ ফর্ম থেকে আসতে হবে এবং তারপর সেটা আরেকটা লাইফ ফর্মের এগেনস্টে ইউজ হবে। ফর এক্সাম্পল, যেটা আমি বললাম, তুমি পেনিসিলিয়াম ফাঙ্গি থেকে পেনিসিলিন পাচ্ছ, যেটাকে তুমি একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টে ইউজ করছো। সো একটা লাইফ ফর্ম থেকে তুমি একটা কেমিক্যাল পেয়েছো, সেটাকে আরেকটা লাইফ ফর্মের এগেনস্টে ইউজ করছো। কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে কিন্তু শুধু এই জিনিস না, এটার মধ্যে কিন্তু কেমিক্যাল থেকে শুরু করে সবকিছুই হতে পারে। যে কোনো একটা কেমিক্যাল হতে পারে, সেইটার যদি ধরো হচ্ছে তোমার এরকম অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি শো করে বা কোনো মাইক্রোফর্মকে মেরে ফেলতে পারে, তাহলে সেটাও হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, কিন্তু সেটাকে আমরা অ্যান্টিবায়োটিক বলবো না। ওকে, ফর এক্সাম্পল, যখন শুরুর দিকে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট নিয়ে কাজ হচ্ছিল, ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস দিয়ে কিন্তু টেস্ট করা হয়েছে যে কার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে। সো তখন খুব পপুলার একটা ড্রাগ ছিল সালভারসান, যারা পড়েছো মাইক্রো ওয়ানে, সালভারসান কিন্তু হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ওভাবে অ্যান্টিবায়োটিক না। ওকে, কারণ ওটা একটা কেমিক্যাল, সিম্পল একটা হচ্ছে কি ডাই, একটা কেমিক্যাল। সো এই ধরনের কেমিক্যাল থেকে শুরু করে সবকিছুই কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, কিন্তু এরা অ্যান্টিবায়োটিক না। অ্যান্টিবায়োটিক হতে গেলে সেটা কোনো একটা লাইফ জিনিস থেকে আসতে হবে এবং সেটা আরেকটা লাইফ ফর্মের এগেনস্টে ইউজ হতে হবে, সেটাকে আমরা বলতেছি অ্যান্টিবায়োটিক। এই জন্য আমরা বলছি সব অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল, কিন্তু সব অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবায়োটিক না। কারণ কি? কারণ অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে বিভিন্ন কেমিক্যাল এভরিথিং ইনক্লুডেড, সেগুলোকে আমরা কখনোই অ্যান্টিবায়োটিক বলবো। ওকে, অ্যান্টিবায়োটিক হতে গেলে কোনো একটা লাইফ ফর্ম থেকে সেটা এক্সট্রাক্টেড হতে হবে। বুঝছি এবার? জাস্ট ম্যাম অ্যান্টিমাইক্রোবিয়ালসটা হচ্ছে যে আর একটু ক্লিয়ারলি বুঝিয়ে। অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে সবকিছু পড়ছে, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে যে কোনো কেমিক্যাল, অ্যান্টিফাঙ্গাল, সবকিছু, এভরিথিং। মানে যেইটার হচ্ছে কি সিম্পলি যদি বলি যে তুমি ব্যাকটেরিয়া, ফাঙ্গি, হোয়াটএভার সবকিছুর এগেইনস্টে ইউজ করতে পারবে, সেটাকে আমরা বলতেছি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। সেটা কেমিক্যাল নাকি সেটা কোনো একটা লাইফ ফর্ম থেকে আসছে, ডাজন্ট ম্যাটার। সেইটা যদি যে কোনো মাইক্রোবকে মারতে পারে, মাইক্রোবের মধ্যে ফাঙ্গি, ভাইরাস, সবকিছু ইনক্লুডেড, ব্যাকটেরিয়া, এভরিথিং। সো কোনো মাইক্রোবকে মারতে পারবে এরকম এজেন্টকে আমরা বলতেছি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। আর অ্যান্টিবায়োটিক বলতে আমরা বুঝতেছি সেটা লাইফ ফর্ম থেকে আসবে, আরেকটা লাইফ ফর্মকে মারবে। বুঝছি এবার? জি। আর কার কোনো কনফিউশন? আচ্ছা, কনফিউশন না থাকলে আমরা আগাই। সেটা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারে আসলে বেসিক্যালি পড়বো হচ্ছে চ্যাপ্টার 9, যেটা সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক। তো কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে না করে সেটা আমরা আগেও কিছুটা পড়ে আসছি, সামনেও পড়বো এই চ্যাপ্টারে। কিন্তু হচ্ছে কি কিভাবে আসলে আমরা অ্যান্টিবায়োটিক প্রোডাকশন করি ফার্মাসিউটিক্যাল, আমাদের কাজটা কি। তো কথা হচ্ছে যে একদম স্ক্র্যাচ থেকে তুমি যদি খুঁজতে চাও, যে না তুমি চিন্তা করলা যে আজকে আমি হইতেছে গিয়ে একটা নোভেল অ্যান্টিবায়োটিক বানাবো, আমি নিজে সেটা হচ্ছে গিয়ে খুঁজবো, সার্চ করবো সেটার জন্য, এবং আমি সেখান থেকে একটা নোভেল অ্যান্টিবায়োটিক বানাবো, যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এত সমস্যা, আমি একটা নতুন অ্যান্টিবায়োটিক খুঁজে বের করতে চাচ্ছি। তো সেটার জন্য আসলে আমাদের কি করতে হবে এবং তুমি কিভাবে ফার্মাসিউটিক্যালে পুরো জিনিসটা প্রডিউস করতে পারো, সেই জিনিসটাই আমরা এই চ্যাপ্টারে পড়বো, যে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে কিভাবে একটা অ্যান্টিবায়োটিক প্রডিউস করতে হয় সেটাই আমরা পড়বো। তো কথা হচ্ছে বাংলাদেশে আসলে এভাবে তোমার কোনো অ্যান্টিবায়োটিকে এখন পর্যন্ত ওভাবে প্রডিউসড হয় না। আমরা সিম্পলি হচ্ছে গিয়ে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক প্রডিউসিং যে মাইক্রো অর্গানিজম আছে, সেটার স্ট্রেইনটাকে হচ্ছে অন্য দেশ থেকে কিনে এনে তারপর আমরা সেটার প্রোডাকশন করি। কিন্তু এভাবে আমরা যেটা আজকে পড়বো, যে একদম স্ক্র্যাচ থেকে সার্চ করা, এই যে কাজটা আসলে বাংলাদেশে করা হয় না বলবো না, করা হয়, কিন্তু সেটা আসলে কমার্শিয়াল প্রোডাকশন পর্যন্ত আসার মতন কোয়ালিটি থাকে না, এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু ট্রাই করা হয়েছে, কিন্তু ওরকম আসলে হচ্ছে কি ফিজিবল রেজাল্ট এখন পর্যন্ত পাওয়া যায় নাই, যেটা আসলে কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়া যাবে বা ওরকম হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন পাবে, সেটা অনুমোদন পাবে, এরকম আসলে হচ্ছে গিয়ে হয় নাই আর কি। বাট সার্চ করা হয়েছে, সবাই প্রচুর কাজ করছে, এই নিয়ে করছে, হয়তো আমরা সামনে এরকম স্ক্র্যাচ থেকে বানাতে পারবো। সো লেটস সি। তো কথা হচ্ছে যে কিভাবে আমরা একেবারে শুরু থেকে অ্যান্টিবায়োটিক প্রডিউস করতে পারি, সেই জিনিসটা আমরা এখানে দেখবো। তো কথা হচ্ছে যে আমরা জানি যে অ্যান্টিবায়োটিক প্রডিউস করতে গেলে একটা কমন সোর্স হচ্ছে ফাঙ্গি।
আমরা পেনিসিলিয়াম থেকে শুরু করেছিলাম, এরপর স্ট্রেপ্টোমাইসিস বলো, এছাড়া আরো অনেক ধরনের ফাঙ্গি থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। তো কথা হচ্ছে যে এটার জন্য তার মানে আমাদের সবচেয়ে কনভেনশনাল ওয়েটাই হচ্ছে আমরা ফাঙ্গির জন্য সার্চ করতে পারি, সো দ্যাট আমরা কোনো ব্যাকটেরিয়া বা অন্য কিছুর এগেইনস্টে সেটাকে ইউজ করতে পারি। তো কথা হচ্ছে ফাঙ্গি সার্চ করতে গেলে আসলে খুবই ভাস্ট একটা সোর্স হচ্ছে সয়েল। সয়েলে প্রচুর পরিমাণে ফাঙ্গি প্রেজেন্ট আছে এবং সেখান থেকে আমরা কিন্তু চাইলে যে কোনো হচ্ছে কি অ্যান্টিবায়োটিক প্রডিউসিং ফাঙ্গির জন্য সার্চ করা শুরু করতে পারি। তো আমাদের ফার্স্ট স্টেপটাই হচ্ছে এটা, বাই র্যান্ডম সার্চ ইন দ্য সয়েল, যেখানে আমরা কি করব, আমরা হচ্ছে যে কোনো এরকম জায়গা থেকে মাটি নিয়ে আমরা সেইটাকে নিয়ে কাজ করা শুরু করব। এটাই আমরা হচ্ছে কি আমাদের ভেরি ফার্স্ট স্টেপ, আমরা সয়েল থেকে সার্চ করা শুরু করব। তো কথা হচ্ছে সয়েল থেকে সার্চ করে আমরা কি করব, আমরা প্রথমে এখানে আমরা যেই টেকনিকটা ইউজ করব এটাকে আমরা প্রাইমারি স্ক্রিনিং বলতেছি। প্রাইমারি স্ক্রিনিং এর জন্য আমাদের দুইটা মেথড আছে, একটা হচ্ছে ক্রাউডেড প্লেট মেথড আর একটা হচ্ছে ক্রস স্ট্রিপ মেথড। তো প্রথমে আমরা আসি ক্রাউডেড প্লেট মেথড। কি করব এটাতে, খুব সিম্পল, স্প্রেড প্লেটিং আমরা সবাই করে আসছি, রাইট? আমরা তো 255 এ অর হোয়াটএভার 255 তে সবাই করে আসছি, 355 এও আছে। সো স্প্রেড প্লেটিং আমরা সবাই চিনি, সেম জিনিস এখানে আমরা স্প্রেড প্লেটিং করব। কি করব, আমরা যে সয়েল স্যাম্পলটা কালেক্ট করেছি সেটাকে আমরা হচ্ছে সিরিয়াল ডাইলুশন করব। সিরিয়াল ডাইলুশন করে আমরা হচ্ছে নরমালি স্প্রেড প্লেটিং করব। করে আমরা আসলে কি দেখতে চাচ্ছি, বা এটার নাম ক্রাউডেড প্লেট কেন? কথা হচ্ছে যে সয়েল থেকে তুমি যদি হচ্ছে গিয়ে ডাইলুশন করেও তুমি যদি স্প্রেড প্লেটিং করো, আমরা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে হাবি জাবি ধরনের কলোনিজ পাবো। এই জন্য এই জিনিসটাকে আসলে কিছুটা ক্রাউডেড প্লেট বলা হয়। তো এই ক্রাউড থেকে আমরা আসলে কি খুঁজতে চাচ্ছি, আমরা খুঁজতে চাচ্ছি স্ট্রেপ্টোমাইসিস, অ্যাক্টিনোমাইসিটিস বা এই ধরনের কোনো ফাঙ্গি যেটা আসলে হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রডিউস করবে। তো কিভাবে আমরা বুঝবো যে এই যে স্প্রেড প্লেট করার পর তো সয়েল থেকে আমরা অনেক ধরনের মাইক্রো অর্গানিজম পাবো, তো আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রডিউসিং? আমরা বুঝবো হচ্ছে ইনহিবিটরি জোন দিয়ে। যদি আমি পরের ছবিটা একটু দেখাই, দিস ওয়ান যেটা লেফটে এ নাম্বার যে ছবিটা, সেটা হচ্ছে ক্রাউডেড প্লেট মেথড। সো কি করা হচ্ছে, আমরা এখানে সয়েলটাকে প্রপারলি স্টেরাইল একটা গ্লাস স্প্রেডার দিয়ে আমরা হচ্ছে কি স্প্রেড করছি। এবং তারপরে তুমি যদি নিচে এই ছবিটার দিকে একটু তাকায় দেখো, যদি একটু জুম করি, দিস ওয়ান দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে কিছু কিছু কলোনির পাশে একটু একটু হচ্ছে জোন দেখা যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? দেখেছি? জি ম্যাম। সো এইরকম আমরা আসলে এই কলোনিগুলোকে এখানে সার্চ করব, যে হচ্ছে যাদের আশেপাশে এরকম ছোটখাটো কিছু ইনহিবিটরি জোন দেখা যাচ্ছে। যে দেখো এটার কিন্তু ছোট জোন, এইগুলার হচ্ছে মোটামুটি বড় সাইজের বেশ এই তিনটার কিছুটা জোনস আছে। তো আমরা আসলে এইগুলাই সার্চ করতেছি, যে যেগুলোর মধ্যে তোমার এরকম ইনহিবিটরি জোন পাওয়া যাবে, আমরা এই ধরনের কলোনিগুলোকে সার্চ করছি। সো দিস ইজ ক্রাউডেড প্লেট মেথড, যেখানে আমরা নরমালি সয়েল স্যাম্পল নিয়ে সিরিয়াল ডাইলুশন করে স্প্রেড প্লেটিং করব এবং উইল সার্চ ফর দিস টাইপস অফ কলোনি যেগুলোর আশেপাশে কিছুটা ইনহিবিটরি জোন আছে, যাদের আশেপাশে আর অন্য ব্যাকটেরিয়া কলোনি গ্রো করতে পারে না। এই ধরনের কলোনির জন্য আমরা সার্চ করব। ভালো কথা গেল, ক্রাউডেড প্লেট মেথডে আমরা কিছু পটেনশিয়াল কলোনি পাইলাম যেগুলোর আশেপাশে ইনহিবিটরি জোন আছে। এরপরে আমাদের যেই মেথডটাতে যেতে হবে সেটা হচ্ছে ক্রস স্ট্রিপ মেথড। মনে রাখবা দুইটাই কিন্তু প্রাইমারি স্ক্রিনিং, এটা কিন্তু সেকেন্ডারি স্ক্রিনিং না, এটা প্রাইমারি স্ক্রিনিং এর পার্ট। বিকজ তুমি ক্রাউডেড প্লেট মেথডের পর বেশ অনেক টাইপের কলোনি পাবা, সেগুলো নিয়ে ফার্দার তোমার ক্রস স্ট্রিপ মেথডে যেতে হবে। তো কথা হচ্ছে ক্রস স্ট্রিক মেথড, এটার নামটা শুনে বুঝতে পারতেছি আমরা স্ট্রিকিং করব। কিভাবে আমরা স্ট্রিকিং করব, আমরা এই ক্রাউডেড প্লেট মেথডে যে পোটেনশিয়াল কলোনিটা পেয়েছি সেইটাকে নিয়ে আমরা কি করব, তোমরা যদি ডান পাশের যে ছবিটা বি ওটা যদি তাকায় দেখো, ফার্স্ট প্লেটটা তাকায় দেখো, এখানে স্ট্রিকিংটা করা হয়েছে মোটামুটি হাফেরও একটু কম পর্যন্ত। সো একটা প্লেট নিয়ে সেইটার মোটামুটি হচ্ছে কি 1/3 মতন আমরা স্ট্রিক করব, একদম পুরাটা ধরে আমরা পুরাটার হচ্ছে কি 1/3 স্ট্রিক করব। একটু প্যারালালি এভাবে দেখো, এই যে দেখানো স্ট্রিক করব। করার পর আমরা কি করব, এই যে তুমি স্ট্রিক করেছো এই তোমার পটেনশিয়াল কলোনিটাকে, এই কলোনিটার চারদিকে যেহেতু ওইখানে ইনহিবিটরি জোন ছিল, তার মানে এইখানেও কিন্তু তুমি হচ্ছে কি ও যে অ্যান্টিবায়োটিকটা প্রডিউস করে সেটা আস্তে আস্তে তোমার মিডিয়াতে ডিফিউজ করবে। এবং সেই জন্য এরপর আমরা কি করব, কিছু টেস্ট অর্গানিজম নেব। টেস্ট অর্গানিজম মানে কি, যে আমরা দেখতে চাচ্ছি যে সাপোজ এটা একটা অ্যাক্টিনোমাইসিটিস বা স্ট্রেপ্টোমাইসিস। সো তুমি দেখতে চাচ্ছ যে এই স্ট্রেপ্টোমাইসিসটা যে অ্যান্টিবায়োটিকটা তৈরি করছে সেটা অ্যাকচুয়ালি কোন কোন ব্যাকটেরিয়ার এগেইনস্টে ইফেক্টিভ। তুমি কিছু কমন ব্যাকটেরিয়া লাইক ইকোলাই, স্ট্যাফোরিয়াস, ব্যাসিলাস সিরিয়াস এরকম কয়েকটা টেস্ট অর্গানিজম নিয়ে কি করবা, এখানে দেখো যদি নিচের প্লেটটার দিকে তাকায় দেখো, আমি যদি একটু জুম করে দেখাই, হয়ে গেল।
দেখো যে হচ্ছে গিয়ে আমরা এখানে ফার্স্টে প্লেটের 1/3 স্ট্রিক করে নিব আমাদের সেই পোটেনশিয়াল কলোনিটা যেটা অ্যান্টিবায়োটিক প্রডিউস করছে, আর তারপর আমরা কিছু টেস্ট অর্গানিজমকে এরকম একটা 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 করে করে এরকম স্ট্রেট দাগ দিব। ওকে, জাস্ট স্ট্রিকিংটা কিন্তু এখানে ডিফারেন্ট, আমরা কিন্তু এখানে নর্মাল আমাদের 4 কোয়াড্রেন্ট যে স্ট্রিক করি সেটা কিন্তু করছি না। এখানে আমরা কি করছি, আমরা আমাদের অ্যান্টিবায়োটিক প্রডিউসিং কলোনিটাকে প্লেটের 1/3 পর্যন্ত এরকম প্যারালালি স্ট্রিক করছি, এবং তারপর সেটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম আমরা দাগ দাগ দিচ্ছি হচ্ছে কোনগুলোকে, আমাদের টেস্ট অর্গানিজমগুলো। টেস্ট অর্গানিজমগুলো কোনগুলো হবে, কমন যেগুলোর এগেইনস্টে তুমি সেটার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি টেস্ট করতে চাচ্ছ, যে সেটা কোন কোন ব্যাকটেরিয়ার এগেইনস্টে ইফেক্টিভ, এরকম নরমাল কিছু ব্যাকটেরিয়া নিয়ে আমরা হচ্ছে এরকম র্যান্ডমলি দাগ দিলাম। অবভিয়াসলি এটা স্ট্রিক করার সময় খেয়াল রাখতে হবে যাতে একদম কাছাকাছি চলে না আসে, সেটা এনশিওর করতে হবে। তো মোটামুটি এভাবে আমরা দাগ দিলাম, এবং এই দাগটা দেওয়ার পর যদি এটা কিন্তু আলটিমেটলি তোমার ইনকিউবেশন পিরিয়ডের পরে রেজাল্টটা দেখানো হয়েছে, যদি দেখে থাকো যে সবগুলা দাগের কিন্তু রেজাল্ট পরের দিন সেম আসে নাই, কিছু কিছু যা দাগ দেখো ছোট, কিছু কিছু আছে একেবারে এই পর্যন্ত চলে আসছে। তো এটা রিজনটা কি? রিজনটা হচ্ছে এই যে তোমার কলোনিটা যেটা স্ট্রেপ্টোমাইসিসের ফর এক্সাম্পল আমি বললাম, এই স্ট্রেপ্টোমাইসিস যে অ্যান্টিবায়োটিকটা তৈরি করছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি মিডিয়াতে ডিফিউজড হচ্ছে, এবং মাঝখানের এই দুইটা স্ট্রিকের দাগের ক্ষেত্রে দেখো যে এখানে কিন্তু বেশ বড় সাইজের একটা গ্যাপ দেখা যাচ্ছে। গ্যাপটা কেন? কারণ এই ব্যাকটেরিয়াটা বা যদি একাধিক হয়ে থাকে এই ব্যাকটেরিয়া গুলার এগেইনস্টে ওর অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে, দ্যাটস ওয়াই কিন্তু ওর একদম হচ্ছে গিয়ে কাছাকাছি এসে কিন্তু তারা গ্রো করতে পারেনি। কিন্তু এই দুইটা দাগ যদি তুমি দেখে থাকো এরা কিন্তু একদম এইজ পর্যন্ত চলে আসছে, সো তার মানে এদের এগেইনস্টে ওর ওভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি নাই, কিন্তু এই তিনটার এগেইনস্টে ও অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি শো করছে। সো তার মানে আমরা আসলে এই ক্রস ট্রিকিং মেথডটা দিয়ে কি বুঝতে চাচ্ছি? আমরা বুঝতে চাচ্ছি যে আমরা যে পোটেনশিয়াল কলোনিটা পাচ্ছি সেটা আদৌ আসলে কতটা কাজে, বা কোন কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো, সেইটা বোঝার জন্যই আমরা প্রাইমারি স্ক্রিনিংটা করছি। সো দিস ইজ হচ্ছে আমাদের প্রাইমারি স্ক্রিনিং এর দুইটা মেথড, একটা হচ্ছে ক্রাউডেড প্লেট মেথড আর একটা হচ্ছে ক্রস ট্রিকিং মেথড। আমরা কি বুঝছি সবাই এই দুটো মেথড? কনফিউশন থাকলে বলেন, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি মানে ক্রস স্ট্রিকিং এ কি হচ্ছে যে যত কম হবে কি হবে, পরে যেটা আমরা দিব ইনোকুলেট করব ওইটার গ্রোথ যত কম হবে তত ভালো। এক্স্যাক্টলি ততই ভালো আর কি। হ্যাঁ, যদি একদম ওই পর্যন্ত চলে আসে এইজ পর্যন্ত, তার মানে তো সেটার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি নাই। ওকে, সো যত আমরা যখন বলো, আমরা যখন স্ট্রিকিংটা করব আর কি, মানে পরে যে মাইক্রোবটা নিব ওইটা কি সেম ইয়েতে নিব, লাইক কেমনে বুঝাই, ওই যে সেম ভাবে হচ্ছে যে দাগ দিব, আই মিন মানে তুমি কি ইনোকুলেট সেম করব। দিয়ে দাগ দিবা কিনা সেটা বলতে চাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, সেম লুক দিয়েই দাগ দিবা, কিন্তু অবভিয়াসলি প্রতিবার তুমি হচ্ছে গিয়ে সেটাকে পড়ে নিবা, সেটা তো করতেই হবে কারণ যেহেতু ডিফারেন্ট অর্গানিজম এখানে। ওকে, সো অবভিয়াসলি তুমি সেম দিয়ে করতে পারো, বাট প্রত্যেকবার ইউজ করার পরে এবং আগে তোমার সেটা পড়ে নিতে হবে। বাকিরা বলেন, বুঝছি সবাই ক্রাউডেড প্লেট মেথড আর ক্রস ট্রেকিং মেথড? না বুঝলে বলেন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ক্রিনিং। ক্রস ট্রিক মেথডটা আরেকটু বলেন না, আমি আসলে সবকিছু কি বুঝি নাই সেটা বলো। দাগ দিব ওই জিনিসটা আমি বুঝতেছি না। আচ্ছা, আমি যদি একটু বলি যে দেখো ক্রস ট্রেকিং এ আমরা হচ্ছে কি করতে চাচ্ছি, ক্রাউডেড প্লেট মেথডে আমরা কয়েকটা কলোনি পাইছি যাদের আশেপাশে ছোট 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 ইনহিবিটরি জোন আছে, রাইট? সো এইরকম যে কলোনিগুলো পাইছি আমরা, সেগুলোকে এখন আমরা চেক করে দেখবো যে সেটা আসলে কতটা কাজের, নাকি নর্মালি জাস্ট একটু ইনহিবিটরি জোন দিয়েছে, ওটা খুব একটা কাজের না। এই জিনিসটাই আমরা ফার্দার চেক করার জন্য ক্রস ট্রেকিং মেথডটা করছি। সো আমরা কি করব, ওই যে আমরা কলোনিটা পেয়েছিলাম ক্রাউড প্লেট মেথড থেকে যেখানে আমাদের ইনহিবিটরি জোন আছে, সেই কলোনিটাকে নিয়ে আমরা প্লেটের 1/3 পর্যন্ত একদম সুন্দরভাবে স্ট্রিক করব। ওকে, এবং করার পর তখন কিন্তু কি হবে, এই যে ও তো অ্যান্টিবায়োটিক প্রডিউসিং হওয়ার কথা, রাইট? সো ও যদি অ্যান্টিবায়োটিক প্রডিউস করে থাকে, সো মিডিয়াতে সেটা কিন্তু আস্তে আস্তে ডিফিউজড হবে, এবং আমরা কিছু টেস্ট অর্গানিজম নেব, যে ইকোলাই, ব্যাসিলাস সেরিয়াস, স্ট্যাফোরিয়াস, কারণ আমরা নরমালি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি চেক করতে গেলে তো কমন কিছু হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া এগেইনস্টে প্রথমে দেখি যে এগুলোর এগেইনস্টে ইফেক্টিভ কিনা। সো সেই রকম কিছু টেস্ট অর্গানিজম নিয়ে আমরা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাগ দেবো, এগুলোকে দিয়ে আমরা কি দেখতে চাচ্ছি, যদি তুমি হচ্ছে গিয়ে দেখো যে গ্রোথটা একদম সেটার কাছাকাছি পর্যন্ত চলে আসছে, তার মানে বুঝবা যে সেইটার এই যে অ্যান্টিবায়োটিকটা তৈরি করছে তোমার আগের যে কলোনিটা,
সেইটা এইসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইফেক্টিভ না। কিন্তু তুমি দেখো যে না এইজের ক্ষেত্রে গ্রো করে নাই, আরেকটু গ্যাপ দিয়ে গ্রো করেছে, তার মানে বুঝবা যে সেইটা কিছুটা হলেও ইনহিবিট করছে। বুঝছি? ওকে মিস, থ্যাংক ইউ, বুঝেছি এখন। ওকে, আর কারো কোনো কনফিউশন থাকলে বলেন ক্রস ট্রিক মেথড এন্ড ক্রাউডেড প্লেট মেথড নিয়ে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম যে ক্রস ট্রিকিং এন্ড ক্রাউডেড প্লেটিং মেথড। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝেছি, তারপরে যদি কেউ না বুঝো তাহলে বলবো যে ক্রাউডেড প্লেটিং। ছবি হ্যাঁ বলো। দুইটা কি শিখা লাগবে? কোনটা? ছবি দুইটা? ছবি দুইটা আসলে শিক্ষা বলতে কি তুমি বেসিক্যালি মেথডটা পড়বা, এটার সাথে তুমি যদি ছবি অ্যাড করতে চাও করতে পারো, ওভাবে ছবি আমি আঁকতে দিব না এটা। ওকে, বাট তুমি যদি চাও যে হচ্ছে গিয়ে মেথডটা পড়ার সাথে সাথে ছবিটা আঁকা শিখবা, শিখতে পারো, আমি আলাদা করে এটা ছবি হিসেবে দিব না। আচ্ছা, সো হচ্ছে গিয়ে যে এটাই ছিল ক্রাউডেড প্লেট মেথড এন্ড ক্রস ট্রেকিং মেথড। আমরা এখান থেকে তার মানে কি পেলাম, আমরা যে পোটেনশিয়াল কলোনিগুলো ক্রাউডেড প্লেট মেথডে পেয়েছিলাম, আমরা ক্রস ট্রেকিং মেথডে এইবার চেক করে দেখলাম যে ওকে এর মধ্যে কোনটা কোনটা আসলেই হচ্ছে বেশ কিছু ব্যাকটেরিয়া এগেইনস্টে ইফেক্টিভ। সো তার মানে প্রাইমারি স্ক্রিনিং শেষ, এখন কিন্তু আমরা আমাদের পোটেনশিয়াল একদম যেটা বেশ কয়েকটা ব্যাকটেরিয়া এগেইনস্টে ইফেক্টিভ, এরকম আমরা একটা অ্যান্টিবায়োটিক পেয়ে গিয়েছি। ওকে, সো আমাদের প্রাইমারি স্ক্রিনিং শেষ। এরপরে আমরা আসলে সেকেন্ডারি স্ক্রিনিং করি, যেখানে আমরা আরো ফার্দার, আমি যদি বলি নরমাল ডিস্ক ডিফিউশন বলো, এমআইসি এমবিসি বলো, এগুলা করে আমরা আসলে চেক করি যে ফার্দার সেটার আসলে হচ্ছে তোমার কতটুকু হচ্ছে গিয়ে সেটার কনসেন্ট্রেশনটা হলে সেটা আসলে ইনহিবিট করতে পারবে বা মারতে পারবে, এই জিনিসগুলোকে আমরা সিম্পলি চেক করি। সো সেকেন্ডারি স্ক্রিনিং ইজ নাথিং এলস, এখানে আমরা নরমাল ডিস্ক ডিফিউশন করি, এমআইসি এমবিসি এসব জিনিস করি, করে আমরা আরো ফার্দার চেক করতে চাই যে হচ্ছে এর অবস্থাটা কিরকম, বা আরো সাথে যেটা ইনক্লুডেড সেটা হচ্ছে গ্রোথ কন্ডিশন কিরকম। বিকজ তোমাকে তো এটা আর একটা দুইটা বানাইলে হবে না, তোমাকে তো এটা লার্জ অ্যামাউন্টে হচ্ছে কি প্রডিউস করতে হবে। তো কথা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে প্রোডাকশনের জন্য তোমাকে চেক করতে হবে যে ওর আসলে গ্রোথ কন্ডিশন গুলো কিরকম, ও কিরকম কন্ডিশনে হচ্ছে গিয়ে যে বেশি প্রোডাকশন দিবে, এই জিনিসগুলোকে তোমার আসলে সেকেন্ডারি স্ক্রিনিং এ বের করতে হবে। সো সিম্পলি প্রাইমারি স্ক্রিনিং এ আমরা করছি ক্রাউডেড প্লেট মেথড এন্ড ক্রস ট্রিকিং মেথড, এবং সেকেন্ডারি স্ক্রিনিং আমরা যে কাজটা করছি যে পোটেনশিয়াল যে ব্যাকটেরিয়াটা পোটেনশিয়াল যে ফাঙ্গিটা আমরা পেয়েছি ফর এক্সাম্পল, সেইখানের আসলে ওর অ্যান্টিবায়োটিকটা বা পোটেনশিয়াল যে আমরা অ্যান্টিবায়োটিকটা পেয়েছি সেইটার পোটেনশিয়ালটা কিরকম, সেটার এমআইসি এমবিসি করা, ডিস্ট্রিবিউশন করে দেখা, তারপরে হচ্ছে আমরা সেটার গ্রোথ কন্ডিশন গুলো মেজার করা, এই কাজগুলো সেকেন্ডারি স্ক্রিনিং করে থাকি। তো প্রাইমারি এবং সেকেন্ডারি স্ক্রিনিং এর পর এখন কিন্তু আমাদের হাতে খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক থাকার কথা। আমরা এতক্ষণে স্ট্রেন ডাউন করে মোটামুটি ভালো একটা অ্যান্টিবায়োটিক প্রডিউসিং স্ট্রেইন পেয়ে গিয়েছি। তো কথা হচ্ছে এরপরে আমাদের কাজটা কি, এরপরে আমরা তাহলে কি করব? আমাদের কাজটা হচ্ছে যে এই যে আমরা অ্যান্টিবায়োটিক প্রডিউসিং স্ট্রেইনটা পেয়েছি, সেটাকে কিন্তু আমাদেরকে ফার্দার আরো ইমপ্রুভ করতে হবে। এই জন্য আমরা এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে নিই, তারপরে কিছুটা হচ্ছে মেটাবলিক ইঞ্জিনিয়ারিং করে নিই, যাতে হচ্ছে যে ওর যে অ্যান্টিবায়োটিকটা প্রডিউস করছে সেইটাকে যাতে ও একদম বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করতে পারে, সেইটার জন্য ওর যা যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা দরকার বা মেটাবলিক প্রসেসকে চেঞ্জ করা দরকার, আমরা কিন্তু সেই এডিটিংটা করার চেষ্টা করি, যে হচ্ছে যাতে আমাদের উদ্দেশ্য একটাই যে ওর কাছ থেকে যে অ্যান্টিবায়োটিকটা আমরা পাচ্ছি সেটার হাইয়েস্ট প্রোডাকশন যাতে আমরা এনশিওর করতে পারি। সো আমরা স্ট্রেইন সিলেকশনটা করেছি প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্ক্রিনিং এর মাধ্যমে। এরপর আমাদের কিন্তু যেতে হবে স্ট্রেইন ইমপ্রুভমেন্টে, আমরা মেটাবলিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এই স্ট্রেইনটাকে আমরা ফার্দার আরো ইমপ্রুভ করব সো দ্যাট উই ক্যান গেট হায়ার ইয়েল্ড। দ্যাট ইজ হচ্ছে স্ক্রিনিং এর পার্ট। এরপরে আমরা যখন আসলে স্ক্রিনিং করে ফেলেছি, স্ট্রেইনটাকেও আমরা মোটামুটি ইমপ্রুভ করে ফেলেছি, সেটা এখন খুব ভালো অ্যামাউন্টে প্রডিউস করছে অ্যান্টিবায়োটিক, এরপরে আমাদের কাজ হচ্ছে ফার্মেন্টেশন। সো আসলে 308 কোর্স যারা করছো তারা ফার্মেন্টেশন পড়তে পড়তে খুব বিরক্ত, সো এই জন্য ফার্মেন্টেশনের ডিটেলস আমি আর হচ্ছে গিয়ে স্লাইডের মধ্যে রাখি নাই, ওটা আমি বাদ দিয়ে দিছি। সো ফার্মেন্টেশনে যা হয় খুব বেসিক ওই জিনিসগুলোই এখানে করতে হবে, যে তোমার যেই সিলেক্টেড স্ট্রেইনটা আছে সেটার ফার্দার ইমপ্রুভমেন্টের পর তুমি সেটাকে প্রপার ফার্মেন্টেশন মিডিয়াতে দিবা, ওর যে যে নিউট্রিয়েন্ট গুলো পছন্দ সেগুলো হচ্ছে তুমি দিবা, যেটা আমরা বলেছি যে সেকেন্ডারি স্ক্রিনিং এর সময় আমরা আসলে এই জিনিসগুলো বের করি যে ওর আসলে গ্রোথ কন্ডিশনটা কিরকম হলে ভালো হয়। তো ওর যেরকম ফেভারেবল গ্রোথ কন্ডিশন সেটা হচ্ছে ওকে প্রপারলি প্রোভাইড করবা, সেটা ইনক্লুডস নিউট্রিয়েন্ট, টেম্পারেচার, তারপরে হচ্ছে কি পিএইচ, সে কি অক্সিজেন প্রেফার করে নাকি করে না, এই জিনিসগুলো সবকিছু হচ্ছে গিয়ে তুমি প্রোভাইড করবা। এবং তারপরে ফার্মেন্টেশন এইটার কিন্তু মোটামুটি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু ফাঙ্গি, সো দেখা যায় যে তোমার হচ্ছে মোটামুটি সপ্তাহখানেক বা তারও বেশি অনেক সময় লেগে যায় এটার হচ্ছে গিয়ে প্রোডাকশনে যেতে। সো ফার্মেন্টারে এতদিন রেখে দিয়ে আস্তে 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 সেটা ফার্মেন্ট করতে করতে তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা প্রডিউস করবে। এখন কথা হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিকটা প্রডিউস করবে সে, এটা কি প্রাইমারি মেটাবোলাইট নাকি সেকেন্ডারি মেটাবোলাইট?
বলেন তো অ্যান্টিবায়োটিক সেকেন্ডারি না ম্যাম? সেকেন্ডারি মেটাবলাইট। সেকেন্ডারি মেটাবলাইট, ইয়েস। সো তার মানে এটা কোন ফেজে তৈরি হবে? ল্যাগ, লগ, স্টেশনারি? ল্যাগ ফেজ। ল্যাগ ফেজে তৈরি হবে। ল্যাগ ফেজে তো ও হচ্ছে গিয়ে সার্ভাইভ করার চিন্তাতেই ব্যস্ত থাকবে, ল্যাগ ফেজে তৈরি হবে না। ওকে, ল্যাগ তাহলে ফেজ লগ ফেজ। স্টেশনারি, স্টেশনারি না? স্টেশনারি যেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেটাবোলাইট যেগুলো, যেমন হচ্ছে যেগুলো গ্রোথের জন্য হচ্ছে গিয়ে খুব দরকার, সেসব জিনিস তৈরি হয় লগ ফেজে। মনে রাখবা ল্যাগ ফেজে কিছুই তৈরি হবে না, সে জাস্ট সার্ভাইভ করার চেষ্টা করছে। লগ ফেজে কিন্তু সে অ্যাক্টিভলি গ্রো করবে। সো লগ ফেজে সেসব জিনিসই তৈরি হবে যেসব জিনিস তার গ্রো করার জন্য খুব দরকার, সেসব জিনিসই তৈরি হবে। তো কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো আসলে হচ্ছে সাপোজ স্ট্রেপ্টোমাইসিসের কথাই বারবার বলতেছি, যে স্ট্রেপ্টোমাইসিস ওর কিন্তু গ্রো করার জন্য অ্যান্টিবায়োটিক প্রডিউস করার কোনো দরকারই নেই, তাই না? সো এটা ওর সেকেন্ডারি মেটাবোলাইট এবং এটা তৈরি হবে হচ্ছে স্টেশনারি ফেজে। ওকে, এটা কিন্তু ল্যাগ ফেজেও তৈরি হবে না ওভাবে, লগ ফেজেও তৈরি হবে না। যেহেতু লগ ফেজে কেন তৈরি হবে না, কারণ এটা ওর অ্যাক্টিভলি গ্রো করার জন্য কোনো দরকার নাই। ওকে, এটা ওর সেকেন্ডারি মেটাবোলাইট। সেকেন্ডারি মেটাবোলাইট অলওয়েজই তৈরি হয় হচ্ছে স্টেশনারি ফেজে। সো তার মানে কি হবে, এই যে আমরা ফার্মেন্টারে জিনিসটা দিচ্ছি, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ওর স্টেশনারি ফেজে যে তৈরি হচ্ছে। সো আমাদেরকে ওইভাবেই কিন্তু মেটাবলিক ইঞ্জিনিয়ারিংটা করে ফেলতে হবে যাতে ওর স্টেশনারি ফেজের প্রোডাকশনটা হাইয়েস্ট অ্যামাউন্টে হয়। এই জিনিসটা আমাদেরকে হচ্ছে এনশিওর করতে হবে। তো কথা হচ্ছে এই জিনিসটা এনশিওর করলে ভালো কথা, খুব প্রপার গ্রোথ কন্ডিশন দিলা। সো ও যখন হচ্ছে ওর স্টেশনারি ফেজে যাবে, ও হচ্ছে সেই প্রোডাক্ট তৈরি করবে। তো কথা হচ্ছে এই যে ও প্রোডাক্ট তৈরি করবে, সেকেন্ডারি মেটাবলাইট তো আসলে শুধু অ্যান্টিবায়োটিক না, সেখানে তো আরো অনেক জিনিস আছে, রাইট? সো কথা হচ্ছে যে তোমার যেটা করতে হবে যে ও স্টেশনারি ফেজে যখন জিনিসটা তৈরি করবে, এরপর তুমি ওর সেকেন্ডারি মেটাবলাইটটা এক্সট্রাক্ট করবা। সেকেন্ডারি মেটাবলাইট যখন তুমি এক্সট্রাকশন করবা, এরপরে কিন্তু সেটার মধ্যে প্রচুর ইম্পিউরিটিস থাকবে। তোমার কিন্তু তখন সেটাকে অনেক স্টেপ অফ পিউরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। তোমরা হচ্ছে গিয়ে পরে যদি অ্যানালাইটিক্যাল মাইক্রোবায়োলজি যে কোর্সটা আছে তোমাদের, ওই কোর্সে পড়বা যে হচ্ছে কি আমরা এইচপিএলসি কিভাবে করা হয়, আদার ক্রোমাটোগ্রাফি কিভাবে করা হয়, এগুলো ডিটেলস পড়বা। তো এইচপিএলসি করতে হয়, এছাড়া আরো প্রেসিপিটেশন টেকনিক্স আছে, অনেক কিছুই আছে। তো এগুলো করে বেসিক্যালি আমরা পিউরিফাই করতে চাচ্ছি। আমরা যে সেকেন্ডারি মেটাবলাইটটা পাচ্ছি, ওটার মধ্যে তো আরো অনেক ইম্পিউরিটিস আছে, বাই প্রোডাক্ট আছে, আমরা সেগুলোকে সবকিছু থেকে পিউরিফাই করে আমরা হচ্ছে এরকম ক্রোমাটোগ্রাফি প্রেসিপিটেশন করে আমরা পিওর যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটাকে পেতে চাচ্ছি। তো কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা পেলা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে সেটা ডোজেজ ফর্ম যেটা সেটা দিব। ফর এক্সাম্পল আমরা যদি অ্যান্টিবায়োটিকটা ক্যাপসুল ফর্মে দিতে চাই তাহলে ক্যাপসুল, যদি আমরা হচ্ছে কি সেটাকে ইনজেকশন ফর্মে দিতে চাই ইনজেকশন ফর্মে, এরকম আমরা ডোজেজ ফর্মটা তৈরি করব। তারপর আমরা এর আগেও পড়েছি যে এক্সিপিয়েন্ট মিক্স করতে হবে সাথে যদি লাগে। তো সেক্ষেত্রে আমরা প্রপারলি সেটার এক্সিপিয়েন্ট মিক্স করে তারপর প্যাকেজিং করে আমরা কিউসি এনশিওর করে সেটা বাজারে ছাড়তে পারবো, অথবা আমরা হচ্ছে গিয়ে প্রপার এফডি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো দিস ইজ ওভারঅল ফার্মাসিউটিক্যালে কিভাবে অ্যান্টিবায়োটিক প্রডিউস করতে হয়। সো আমি আরেকবার যদি রিপিট করি, আমরা শুরু করব হচ্ছে একদম সয়েল থেকে। আমরা বলেছি যে সয়েল হচ্ছে খুবই ভালো একটা সোর্স এবং সেখান থেকে আমাদের আসলে অ্যান্টিবায়োটিক রিসার্চ করাটা শুরু করতে হবে। তো এই জন্য আমরা কি করব, সয়েলকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে সিরিয়াল ডাইলুশন করে আমরা স্প্রেড প্লেটিং করব। এই মেথডটাকে আমরা বলছি ক্রাউডেড প্লেট মেথড। ক্রাউডেড প্লেট মেথডে আমরা যে কলোনিগুলোকে পাবো সেগুলোকে আমরা হচ্ছে ক্রস স্ট্রিকিং মেথডের মধ্যে দিয়ে যাব। আমরা প্লেটের 1/3 পর্যন্ত হচ্ছে গিয়ে জিনিসটাকে স্ট্রিক করে এরপর আমরা কিছু টেস্ট অর্গানিজমকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট দাগ দিব এবং তারপর ইনকিউবেশনে দিয়ে আমরা চেক করতে চাচ্ছি যে এই যে ব্যাকটেরিয়াগুলো আমরা দিচ্ছি টেস্ট ব্যাকটেরিয়া, তাদের মধ্যে কোন কোনটার এগেইনস্টে এই আমরা যে কলোনি ইন্ডাস্ট্রি করলাম ফাঙ্গির সেটা ইফেক্টিভ। তো আমরা মোটামুটি স্ক্রিন ডাউন করে প্রাইমারি স্ক্রিনিং শেষে আমরা পটেনশিয়াল যে কলোনি পেয়েছি, আমরা ফার্দার সেটা ডিস্ট্রিবিউশন, এমআইসি, এমবিসি, গ্রোথ কন্ডিশন এগুলো চেক করব। সেটাকে আমরা বলছি সেকেন্ডারি স্ক্রিনিং। সেকেন্ডারি স্ক্রিনিং করার পর আমাদের হাতে খুব ভালো একটা পটেনশিয়াল স্ট্রেইন আছে, সেটাকে আমরা ফার্দার ইমপ্রুভ করব। তারপর সেটা থেকে আমরা হচ্ছে গিয়ে ফার্মেন্টারে দিব, ফার্মেন্টারে আমরা সেটার স্টেশনারি ফেজের মেটাবোলাইট কালেক্ট করব, সেটাকে আমরা পিউরিফিকেশন করব, তারপর আমরা ফার্দার প্যাকেজিং অ্যান্ড অল এই সব কিছুতে যাব। সো টোটাল এটাই হচ্ছে আমাদের একদম স্ক্র্যাচ থেকে অ্যান্টিবায়োটিক প্রোডাকশন। তো যেটা আমি অলরেডি বললাম যে হচ্ছে গিয়ে বাংলাদেশে আসলে এইভাবে অ্যান্টিবায়োটিক তৈরি করার অনেক প্রচেষ্টাই হয়েছে, কিন্তু আসলে হচ্ছে খুব বেশি হচ্ছে গিয়ে পটেনশিয়াল অ্যান্টিবায়োটিক এখন পর্যন্ত আমরা ওভাবে বানাইতে পারি না। আমরা যেটা করি যে আমরা আসলে হচ্ছে স্ট্রেন কিনে আনি, তারপর সেটা দিয়ে হচ্ছে ফার্মেন্টারে ধরো ফার্দার প্রডিউস করা হয়। তো আমরা ওই স্ট্রেইন সিলেকশন বা স্ট্রেইন ইমপ্রুভমেন্টের কাজটা ওভাবে আসলে বাংলাদেশে এখন পর্যন্ত সফলভাবে করা যায়নি। সো হোপফুলি যদি করা যায় তাহলে তো অবভিয়াসলি বেটার।
তো মোটামুটি এটাই ছিল আমাদের লেকচার 9 পার্টটা। সবাইকে বুঝছি আমরা? কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। ম্যাম হচ্ছে যদি এটা মেটাবোলাইট হ্যাঁ বলেন, একজন বলেন। আচ্ছা রামজা বলো। ম্যাম, মেটাবোলাইট কালেক্ট করার পরে মানে শুধু কি মেটাবোলাইট গুলাকে আমরা পিউরিফাই করি, মানে শুধু ওটাই আমাদের থাকে? টার্গেট তো হচ্ছে অ্যান্টিবায়োটিকটা পাওয়া, রাইট? সো অ্যান্টিবায়োটিকটা থাকবেই ওর সেকেন্ডারি মেটাবোলাইটের মধ্যে। তো আমরা শুধু মেটাবোলাইটটাই কালেক্ট করব, বাকি সেল টেল যা আছে আমরা সবই ফেলে দিব। আচ্ছা ম্যাম। আর ম্যাম শুরুতে যে আহ, প্রথমে যে ক্রাউডেড প্লেটে আমরা মিডিয়ামটাকে ইউজ করি, কারণ ওখানে তো সব তো গ্রো করবে আমরা না। নরমালি সেটা নিউট্রিয়েন্ট ট্যাগার বা এরকম কিছুই ইউজ করি, যে কোনো ইউনিভার্সাল গ্রোথ মিডিয়া আর কি। আচ্ছা ম্যাম। ভালো হয় যেটা হচ্ছে গিয়ে ফাঙ্গের গ্রোথও সাপোর্ট করবে এমন মিডিয়া হলে আর কি। বাট নিউট্রিয়েন্ট ট্যাগারও করা যেতে পারে, নিউট্রিয়েন্ট ট্যাগারও অনেক ফাঙ্গি গ্রো করে, মোটামুটি আর কি। মানে যে কোনো ইউনিভার্সাল গ্রোথ মিডিয়া হলেই হচ্ছে, ওটা এরকম স্পেসিফিক কিছু নাই। আচ্ছা ম্যাম। ওকে, আর কে জানি কোয়েশ্চেন করতেছিল, বলো। ম্যাম যদি এটা ফ্লো চার্টের মতো করে বলি তাইলে কি এটা কি কাইন্ড অফ এরকম যে হচ্ছে ফার্স্ট আমরা সয়েল মানে সয়েল নিব, ওইখান থেকে প্রাইমারি স্ক্রিনিং করব, তারপর হচ্ছে সেকেন্ডারি স্ক্রিনিং করব, দেন ওই মানে স্ক্রিনের ওইখান থেকে হচ্ছে যে ইয়েটা পাবো, স্ট্রেইনটা পাবো, ওই স্ট্রেইনটারে হচ্ছে আমরা ফার্দার ইমপ্রুভমেন্ট করব, জি। দেন ফার্মেন্টেশন করব, দেন পিউরিফিকেশন করব, এইরকমই শেষ এখানে? মোটামুটি এরপরে আমরা প্যাকেজিং ট্যাকেজিং করে আমরা অ্যান্টিবায়োটিকটা ফার্দার অ্যাপ্রুভাল লাগবে, দেন মোটামুটি এটাই হচ্ছে ওভারঅল প্রসেস। ঠিকই আছে। আচ্ছা ম্যাম, আমরা হচ্ছে সেকেন্ডারি স্ক্রিনিং এ ডিসক্রিপিয়েশন এমআইসি এমডিসি টা কেন করতেছি? ওদের হচ্ছে যে কারণ তুমি তো হচ্ছে কি ওইখানে যখন তুমি ইয়ে করেছো, কি জানি নাম ওটার, ক্রস চেক করেছো, তখন কিন্তু আসলে তুমি র্যান্ডমলি কয়েকটা ব্যাকটেরিয়া দিয়ে জাস্ট চেক করেছো, রাইট? সব তো আসলে তুমি ইনক্লুড করতে পারবে না এইভাবে দাগ দাগ দিয়ে। তো কথা হচ্ছে তুমি র্যান্ডমলি কিছু কমন ব্যাকটেরিয়া নিয়েছো, বাট তোমার তো ওভারঅল জিনিসটা হচ্ছে বের করতে হবে যে ওর আসলে হচ্ছে গিয়ে অ্যাজ আ হোল সব ব্যাকটেরিয়ার এগেইনস্টে কিরকম হচ্ছে গিয়ে ও শো করছে অ্যাক্টিভিটি, বা ও কোন কনসেন্ট্রেশনটা আসলে হচ্ছে ইফেক্টিভ, সেটা তোমাকে বের করতে হবে। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা কারণ বলি, যেটা হচ্ছে গিয়ে যে অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা যদি এরকম হয় যে সেটা আসলে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করতে অনেক হাই কনসেন্ট্রেশন লাগতেছে, তাহলে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক দিয়ে খুব একটা লাভ নেই, কারণ সেটা কিন্তু রেজিস্ট্যান্সের প্রবলেমটাকে আরো বাড়াবে। যত বেশি কনসেন্ট্রেশন লাগবে তত কিন্তু সেই ঝামেলাটাও বাড়বে। সো এই জন্য আমরা এমআইসি এমবিসিটা এই জায়গাতে করি, যে এমআইসি এমবিসি বের করে আমরা বুঝতে চাচ্ছি যে যদি বেশি হাই কনসেন্ট্রেশন লাগে ইনহিবিট করতে বা মারতে, সেটাকে আমরা আসলে এক্সক্লুড করব। যদি অল্প কনসেন্ট্রেশনে মারতে পারে বা ইনহিবিট করতে পারে, আমরা সেইটাকে নেব, বুঝছি? জি ম্যাম। কারণ যত হচ্ছে কনসেন্ট্রেশন বেশি লাগবে তত রেজিস্ট্যান্সের প্রবলেম বাড়বে। ওকে, সো এই জন্যই আমরা সেকেন্ডারি স্ক্রিনিংটা করছি। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন? নাই? আচ্ছা, না থাকলে আমরা যাই হচ্ছে আমাদের পরের যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন, যেটা হচ্ছে কি আমি একটু আগেও বললাম যে এটা আসলে হচ্ছে আমরা মাইক্রো ওয়ানে পড়ে আসছি। সো বেশ কিছু জিনিসই এখানে হচ্ছে আমরা আবারও রিপিটেশনই পাবো। আমি জানি না কেন এটা দুইটা কোর্সেই আসলে রাখা হয়েছে, তোমাদের মাইক্রো ওয়ান কোর্সটা হয়তো সামনের দিকে আর থাকবে না, কারণ এখানে বেশ কিছু জিনিসই এরকম রিপিটেশন, 306 এ এই জিনিসগুলো আছে। সো এটা আসলে মাইক্রো ওয়ানেও রাখার কোনো মিনিং নেই। সো দুইটা কোর্সেই মোটামুটি এই জিনিসটা কমন, যে রেজিস্ট্যান্স মেকানিজম, তারপর মেকানিজম অফ অ্যাকশন। সো হয়তো কিছু এদিক ওদিক পাবা, বাট বেসিক জিনিসটা মোটামুটি একই। তো যারা তখন আসলে ম্যাম পড়ে আসছো, বলেন। মানে যদি হচ্ছে একটা বইয়ের কোনো ইয়ে বলি তাহলে কি এইটা হচ্ছে আপনারা কালেক্ট করে দিতে পারবেন? বুঝি নাই, আরেকবার বলো। মানে হচ্ছে একটা বইয়ের কি আমি চাইতেছিলাম, তো ওইটা হচ্ছে আর কি নাই আমার কাছে, যদি এটা আপনাকে বলি আপনারা কি মানে এটা নিয়ে দিতে পারবেন? তুমি কিন্তু লাইব্রেরিতে বললেই হয়ে যাবে, এটা আমাদেরকে বলার কিছু নেই। লাইব্রেরিতে বললে তোমাকে দিবে, লাইব্রেরিতে যোগাযোগ করবো, মানে সেটা কি ওই যে ইয়ে আর কি, পেইড এরকম কিছু পাওয়া হ্যাঁ যাচ্ছে ম্যাম। না? তুমি হ্যাঁ লাইব্রেরিতে যোগাযোগ করে দেখো, লাইব্রেরিতে কিন্তু ওদের কাছে অ্যাক্সেস থাকে, সো লাইব্রেরিতে বলেই তোমাকে দিয়ে দিবে। আর তারপরে যদি না দেয় তাহলে হচ্ছে জানিও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন আর রেজিস্ট্যান্স, যারা মাইক্রো ওয়ানে ভালো করে পড়ে আসছো তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব ইজি হয়ে যাবে, খুব একটা বেশি বড় লাগবে না। যারা ভালো করে পড়ো নাই তাদের এই জায়গাতে আবার একটু ভালো করে পড়তে হবে। সো আমি পড়াবো, তোমরা পড়ো নাই ধরে নিয়েই, কিন্তু যারা পড়ছো তারা আরেকবার হচ্ছে কি একটু শুনবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার।
তো কথা হচ্ছে যে একটা আইডিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের বা অ্যান্টিবায়োটিকের বেশ কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেটা আমরা সবাই আসলে কম বেশি জানি, যে এটার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা সেটা হচ্ছে সিলেক্টিভলি টক্সিক। সিলেক্টিভ টক্সিসিটি বা সিলেক্টিভলি টক্সিক এই জিনিসটাও তোমরা এর আগে পড়ে আসছো, যেটার মানে হচ্ছে যে আমাদের হোস্ট সেলকে সেটা কোনোভাবে এফেক্ট করবে না, মারবে হচ্ছে শুধুমাত্র আমাদের ডিজিজ কজিং যে মাইক্রোবটা লাইক ফাঙ্গি, ব্যাকটেরিয়া, হোয়াটএভার, সেইটাকে মারবে। এটাই হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি, মানে টক্সিক টু দ্যাট ডিজিজ কজিং মাইক্রোব বাট নট টক্সিক টু দ্য হোস্ট সেল, সেটাকে আমরা বলতেছি সিলেক্টিভ টক্সিসিটি। সো এইটা হচ্ছে একটা আইডিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের প্রথম প্রপার্টি, যে অবভিয়াসলি সেটাকে সিলেক্টিভলি টক্সিক হতে হবে। সে যদি হচ্ছে আমাদের হোস্ট সেলকেও কোনোভাবে হচ্ছে ক্ষতি করে থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুব একটা আইডিয়াল কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ হবে না। সো দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। তারপরে যেটা সেটা হচ্ছে আমরা প্রেফার করি মাইক্রোবিসাইডাল বা ব্যাকটেরিসাইডাল ড্রাগগুলোকে আমরা বেশি প্রেফার করি রাদার দ্যান ব্যাকটেরিওস্ট্যাটিক, বিকজ এই ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগগুলো কিন্তু আসলে রেজিস্ট্যান্সের প্রবলেমটাকে কিছুটা বাড়ায়। সো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে কি টার্গেট থাকবে এমন অ্যান্টিবায়োটিক বানানো যেটা আসলে হচ্ছে ব্যাকটেরিসাইডাল। তারপরে আমরা হচ্ছে গিয়ে এখানে আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, বাট আমি ওভারঅল যদি বলি যে আমাদের অ্যান্টিবায়োটিক যেটা আমরা বানাবো সেটার আসলে হচ্ছে গিয়ে আমাদের ব্লাডে হাফ লাইফটা একটু হচ্ছে বেশি হলে বেটার হয়। কারণ কি, যে একটা অ্যান্টিবায়োটিক তোমার ব্লাডে যদি মোটামুটি 6 ঘন্টা স্টে করে, তাহলে কিন্তু তোমার মোটামুটি দিনে কিন্তু বেশ কয়েকটা ডোজ খেতে হবে। কিন্তু কথা হচ্ছে যদি সেটা তোমার হাফ লাইফ সেটার তোমার ব্লাডে যদি 12 ঘন্টা পর্যন্ত হয়, তাহলে কিন্তু তুমি দিনে 2টা ট্যাবলেট খেলেই এনাফ। তো কথা হচ্ছে যে সেইটার লঙ্গার যাতে স্টে করে আমাদের ব্লাডে বা আমাদের হচ্ছে গিয়ে সিস্টেমিক ফ্লুইডে, সেইটা আমাদেরকে এনশিওর করতে হবে। তো সেইটা এনশিওর করার জন্য সেই ড্রাগটাকে তুমি কিভাবে মেটাবলিক ইঞ্জিনিয়ারিং করবা অর হোয়াটএভার, সেটা হচ্ছে অন্য কথা, কিন্তু কথা হচ্ছে যেভাবেই হোক সেটাকে আমাদের এনশিওর করতে হবে যে সেটা যাতে আমাদের ব্লাডে অনেকক্ষণ ধরে স্টে করে। সেটার হাফ লাইফ যদি খুব ছোট হয় তাহলে কিন্তু এটা একটা প্রবলেম। তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে বেশ অনেক কিছু হাবিজাবি বলা হয়েছে, যে হচ্ছে গিয়ে ঠিকঠাক ডেলিভার করা যাইতে হবে, তারপরে হচ্ছে গিয়ে কোনো রেজিস্ট্যান্স প্রবলেম সেটা হচ্ছে এনকারেজ করবে না, তারপরে হচ্ছে প্রপারলি সেটা আমাদের অ্যাক্টিভ সাইটে হচ্ছে গিয়ে সেটা যাতে সলিউবল হয়ে যায়, এই জিনিসগুলো আমাদের মোটামুটি এনশিওর করতে হবে। বাট এই সবকিছুর শেষে একটা বড় ব্যাপার হচ্ছে প্রাইসিং, যেটা হচ্ছে গিয়ে আমাদের মতন হচ্ছে গিয়ে কান্ট্রিতে আসলে খুব ইম্পর্টেন্ট, যে তুমি খুব ভালো একটা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ বানিয়েছো, কিন্তু সেটা প্রাইসিংটা তোমার এক্সিপিয়েন্টের জন্য বলো, তোমার ফর্মুলেশনের জন্য বলো, যে কোনো কারণেই হোক অনেক বেশি হয়ে গিয়েছে, তো তখন কিন্তু সেই ড্রাগটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেবল হবে না। এই ধরনের কান্ট্রিতে আসলে সেটা খুব একটা ভালো বিজনেস করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এনশিওর করতে হবে যে এই এতগুলো প্রপার্টি এনশিওর করার পরও আমাদেরকে এনশিওর করতে হবে যে সাথে প্রাইসিংটাও যাতে রিজনেবল থাকে। সো মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার। আর সাথে অ্যালার্জি যাতে না হয়, অনেকেরই কিন্তু কিছু অ্যান্টিবায়োটিকে কিন্তু অ্যালার্জি থাকে, এটা আমরা জানি কিনা জানি না, বাট অনেকেরই কিন্তু হচ্ছে গিয়ে দেখা যায় যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক অ্যালার্জি থাকে। সো এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল থাকতে হয়, আদারওয়াইজ ওই অ্যান্টিবায়োটিক নিয়ে ফেললে কিন্তু বেশ ভালো রকমের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে আর কি। সো এই জিনিসগুলো থেকে মোটামুটি আমাদের হচ্ছে ইনশিওর করতে হবে যে একটা আইডিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ বানানোর জন্য। তো কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে মেকানিজম অফ অ্যাকশন, আর তোমরা এর আগেও এইভাবেই পড়ে আসছো যে বেসিক 5টা মেকানিজমে অ্যান্টিবায়োটিক গুলো কাজ করে। প্রথমেই হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসটা ইনহিবিট করে, দেন হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া সেল মেমব্রেন যেটা সেখানে ড্যামেজ করে দেয়, ব্যাকটেরিয়া প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করে দেয়, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরি করা, রেপ্লিকেশন করা, এগুলাতে হচ্ছে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে, অ্যান্ড হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার যে ইম্পর্টেন্ট মেটাবলিক পাথওয়ে, সেই ইম্পর্টেন্ট মেটাবলিক পাথওয়েকেও ইনহিবিট করে দিতে পারে। সো মোটামুটি এই 5টা মেকানিজমে যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে। তো ওইগুলাকে আমরা হচ্ছে আবার একটু ডিটেলসে পড়বো, তোমরা এর আগেও পড়ে আসছো, এখানেও আরেকবার পড়বা। তো যারা ভালো করে পড়েছো তারাও আরেকবার হচ্ছে কি রিভাইজ দিলাম। তো প্রথমেই আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস। আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়ার জন্য সেল ওয়ালটা কতটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি গ্রাম পজিটিভ হোক গ্রাম নেগেটিভ হোক হোয়াটএভার, প্রত্যেকেরই কিন্তু সেল ওয়াল আছে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা থিক, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে থিন, কিন্তু আছে। তো তো কথা হচ্ছে যে এই সেল ওয়ালটা ওর জন্য প্রোটেকশন, ওর জন্য হচ্ছে একটা ব্যারিয়ার, খুব ইম্পর্টেন্ট। তো কথা হচ্ছে যে এই সেল ওয়াল সিনথেসিস প্রসেসটাকে আমরা যদি হচ্ছে ইনহিবিট করে দিতে পারি, তাহলে কিন্তু হচ্ছে যে এই ব্যাকটেরিয়ার আসলে প্রোটেকশন ব্যারিয়ারটাই থাকবে না। সো তখন দেখা যাবে যে অসমোটিক প্রেসারে কিন্তু সে বার্স্ট হয়ে লাইসিস হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা যে ধরনের ড্রাগগুলোকে এই ক্যাটাগরিতে পাই, যে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করছে, তারা আসলে সবাই কিন্তু মোস্টলি ব্যাকটেরিসাইডাল। ওকে, কারণ দেখা যায় যে ব্যাকটেরিয়া সেল ওয়াল যখন ডিসরাপ্টেড হয়ে যায়, তারপরে সে আসলে বার্স্ট করে ফেলে, বিকজ অসমোটিক প্রেসারের জন্য সে আর হচ্ছে ওভাবে টিকতে পারে না, চারদিকের হচ্ছে কি হার্শ এনভায়রনমেন্ট ওভাবে টিকতে পারবে না সেল ওয়াল ছাড়া।
তো এই জন্য হচ্ছে গিয়ে এই ক্যাটাগরির যে ড্রাগগুলো এগুলো মোস্টলি সবই হচ্ছে ব্যাকটেরিসাইডাল। সো এই ক্যাটাগরির ড্রাগগুলাই হচ্ছে আমাদের নর্মালি আমরা যত অ্যান্টিবায়োটিক খাই তার মধ্যে সবচেয়ে পপুলার ক্লাস। সো এর মধ্যে কি কি আছে আমাদের বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। আমি যদি আগে একটু এটা দেখাই, মেকানিজম পরে বলতেছি। এখানে যদি আমরা একটু আবার দেখাই একটু রিপিট করেন, হচ্ছে যে কোনটা? নেটওয়ার্ক প্রবলেম ছিল। এই যে হচ্ছে ফার্স্টে যেটা বললেন আর কি, সেল ওয়াল সিনথেসিস। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা তো ব্যাকটেরিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা জানি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে হচ্ছে থিক পেপটাইডোগ্লাইকেন লেয়ার থাকে, অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে হচ্ছে থিন একটা পেপটাইডোগ্লাইকেন লেয়ার থাকে, সাথে উপরে তো এলপিএস, পেরিপ্লাজমিক স্পেস এসব জিনিস থাকে। তো কথা হচ্ছে যেটাই হোক, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটার জন্যই কিন্তু ওদের সেল ওয়ালটা খুব ইম্পর্টেন্ট। সো সেল ওয়াল সিনথেসিসটা তুমি যদি অফ করে দিতে পারো তাহলে কিন্তু হচ্ছে কি আলটিমেটলি দেখা যাবে নতুন সেল ওয়াল সিনথেসিস না হলে কিন্তু আগেরটা একটা সময় যে ভেঙে যাবে। তো কথা হচ্ছে যখন সেল ওয়ালটা ভেঙে যায় বা ডিসরাপ্ট হয়ে যায় তখন কিন্তু আসলে হচ্ছে আশেপাশের অসমোটিক প্রেসার বলো, হার্শ কন্ডিশন বলো, সবকিছু মিলায় কিন্তু ব্যাকটেরিয়া থ্রাইভ করতে পারবে না। সো ব্যাকটেরিয়াল সেলটা বার্স্ট করবে, লাইসিস হয়ে যাবে, হোয়াটএভার। তো এই জন্য এই ক্যাটাগরির যত ড্রাগ আছে সবই কিন্তু ব্যাকটেরিসাইডাল, বিকজ সেল ওয়াল যখন ডিসরাপ্টেড হয়ে যায় ব্যাকটেরিয়া আর থ্রাইভ করতে পারে না, মারাই যায়, ব্যাকটেরিয়া সেল মরে যাবে। তো এই জন্য এই ক্যাটাগরির ড্রাগগুলো সব ব্যাকটেরিসাইডাল। এটাই বলছি, বুঝছি? জি ম্যাম। আচ্ছা, সো এখানে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস গুলোর ওভারঅল একটা চার্ট দেওয়া আছে। চার্টটা মুখস্থ করতে হবে না, এটা দেখানোর জন্য দেওয়া যে এই ক্যাটাগরিতে আসলে কি কি ড্রাগগুলো পড়ে। তো মোটামুটি আমরা যদি তাকায় দেখি যে সবচেয়ে পপুলার যে ক্লাস এই ক্যাটাগরিতে সেটা হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। আমরা সবাই জানি যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কোনগুলো, যেগুলোতে হচ্ছে বিটা ল্যাকটাম রিং থাকে সেগুলোকে আমরা বলছি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। সো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে মোটামুটি 4টা ক্লাস আছে: পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনেম এন্ড হচ্ছে মনোব্যাক্টাম। পেনিসিলিন তো হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং থেকে শুরু হয়েছে এবং এরপরে সেটার ফর্মুলেশন হতে 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 এখন অনেক অ্যাডভান্সড লেভেলের পেনিসিলিনও চলে এসেছে, যেটা আসলে আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিনের সাথে খুব একটা মিল নাই বললেই চলে। সো পেনিসিলিনের মোটামুটি অনেকখানি শখানেক টাইপের হচ্ছে গিয়ে ভ্যারাইটিস আছে এবং আরো বেশিও আছে। সো পেনিসিলিন হচ্ছে একটা ব্রড ক্লাস। এরপরে সেফালোস্পোরিনের যদি আমরা দিকে তাকাই, সেফালোস্পোরিনের কিন্তু হচ্ছে গিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনারেশন, ইভেন এখন মনে হয় ফোর্থ জেনারেশনে চলে এসেছে। সো হচ্ছে যে একটার পর একটা জেনারেশন কিন্তু আনতে হচ্ছে। কেন? কারণ দেখা যাচ্ছে যে যতই জেনারেশন আসছে ততই রেজিস্ট্যান্সের প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সো সেফালোস্পোরিন ক্লাসের অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু আমরা কমনলি সবাই মোটামুটি খেয়ে থাকি। আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো খাই সামনে যদি নামে দেখো সেফ টাইপের কিছু লেখা আছে, সিএফ, সো বুঝবা যে এইগুলা মোটামুটি সেফালোস্পোরিন ক্লাসের মধ্যেই পড়ে। সো আমরা যে কমনলি অ্যান্টিবায়োটিক গুলো খাই তার একটা বড় পোর্শনই কিন্তু সেফালোস্পোরিন। দেন কার্বাপেনেমের মধ্যে আছে হচ্ছে ইমিপেনেম, মেরোপেনেম, ডোরিপেনেম, এগুলা কিন্তু মোটামুটি অ্যাডভান্সড লেভেলের, যে হচ্ছে যাদের অন্যান্য হচ্ছে কি অ্যান্টিবায়োটিক গুলো ভাবে কাজ করে না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কার্বাপেনেম অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে কি ডাক্তার সাজেস্ট করে থাকে। এছাড়াও মনোব্যাক্টামের মধ্যে আছে হচ্ছে অ্যাস্ট্রিওনাম, এটাও মোটামুটি আসলে হচ্ছে খুব ঠেকায় না পড়লে ডাক্তার দিবে না। নর্মালি হচ্ছে পেনিসিলিন বা সেফালোস্পোরিন এগুলো হচ্ছে দেওয়া হয়। এছাড়াও আছে হচ্ছে এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলো বাদেও আমাদের হচ্ছে কি গ্লাইকোপেপটাইডস যে ক্লাসটা, সেটার মধ্যে কিন্তু ভ্যানকোমাইসিন, ব্যাসিট্রাসিন এই জিনিসগুলো আছে। সো ওভারঅল এরা হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। তার মানে এরা সবাই কি করবে? ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হওয়াটাকে ইনহিবিট করবে। দ্যাট ইজ দ্য কমন থিং। এদের সবার কাজই একটা এবং এরা প্রত্যেকেই দ্যাটস ওয়াই হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। এরা কেউই কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক ওভাবে না, সবাই বুঝতে ব্যাকটেরিসাইডাল। তো কথা হচ্ছে যেহেতু আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস পড়ছি, এখানে আমাদের জানতে হবে যে এক একটা অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসের এক একটা স্টেজে যে ইনহিবিট করে, সবাই কিন্তু সেম জিনিস ইনহিবিট করে না বা সেম জায়গাতে ইনহিবিট করে না, এক একজনের মেকানিজমটা ডিফারেন্ট। সো এখানে আমরা বেসিক কিছু মেকানিজম পড়বো। আমরা স্টার্টিং উইথ বিটা ল্যাকটাম আর হচ্ছে মেইনলি আমরা ভ্যানকোমাইসিন, এই দুটো জিনিস আমরা পড়বো, বাকিগুলো হচ্ছে কি ওভারঅল ডিসকাস করে দিব। সো মেইনলি এই দুটো জিনিস ফোকাস করে পড়বো, ভ্যানকোমাইসিন আর হচ্ছে বিটা ল্যাকটাম গুলো। বিটা ল্যাকটামের মধ্যে তো সবকিছুই পড়ে গেছে, সো ওটা আলাদা কিছু নেই, সব বিটা ল্যাকটামের মেকানিজম অফ অ্যাকশন একই। তো বিটা ল্যাকটাম আর ভ্যানকোমাইসিন এই দুটো জিনিস হচ্ছে আমরা দেখবো। তো কথা হচ্ছে যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস প্রসেস যেহেতু ইনহিবিট করে, এবং আমি যেটা বললাম যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে তারা হচ্ছে ইনহিবিট করে, তো সেই জন্য আমাদের আসলে জানতে হবে যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসটা আসলে কোন কোন স্টেজে হয় বা কিভাবে হয়। বিকজ ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস কিভাবে হচ্ছে সেটা না জানলে তো আমরা বুঝবো না যে কোন স্টেজে যে ইনহিবিট করছে, রাইট? তো সেই জন্য আমাদের আসলে সেল ওয়াল সিনথেসিস প্রসেসটা পড়তে হবে।
তো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা ইউটিউবে একটা ভিডিও থেকে স্ক্রিনশটটা নেওয়া। সো তোমরা চাইলে হচ্ছে ভিডিওটা দেখে আসতে পারো সো দ্যাট ইউ আর ক্লিয়ার। মাইক টু ওয়ানে যারা পড়েছো আমার সেকশনে বা অন্য সেকশনেও এটা হচ্ছে দেখানোর কথা। আর যদি না দিয়ে দেখিয়ে থাকে অলরেডি তাহলে হচ্ছে গিয়ে যে তোমরা ইউটিউব ভিডিওটা দেখে নিতে পারো, ওখান থেকেই বেসিক্যালি স্ক্রিনশটটা নেওয়া। তো এছাড়াও হচ্ছে গিয়ে তোমরা বিভিন্ন বইও পাবা যে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসের বেসিক 3টা স্টেপ। ওকে, বিকজ এই 3টা স্টেপ ডিটেলসে না জানলে আমরা কিন্তু আসলে বুঝবো না যে কোন অ্যান্টিবায়োটিকটা এক্স্যাক্টলি কোন জায়গাতে ইনহিবিট করছে। ওকে, সো আমরা আসি যে কিভাবে আসলে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা সিনথেসিস হয়। তো ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসের জন্য আসলে হচ্ছে আমাদের 3টা স্টেপ আছে, সাইটোপ্লাজমিক স্টেজ, মেমব্রেন স্টেজ এন্ড এক্সট্রাসেলুলার স্টেজ। এই 3টা স্টেজে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস হয়। সো ব্যাকটেরিয়ার সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এটার ইউনিট কি কি দিয়ে তৈরি পেপটাইডোগ্লাইকেন? বলেন তো, পড়ছি না? এটা তো পড়ে আসছে, মাইক 1 থেকে পড়ে আসতেছে। মিস বলেন। হ্যাঁ সামিয়া বলেন। মিস আমি বললাম যে লিপিড, শোনা যাচ্ছে না আমার কথা? ও না, শুনি নাই। লিপিড, লিপিড কই থাকে? পেপটিডোগ্লাইকেন লেয়ারে। পেপটাইডোগ্লাইকেন লেয়ারে লিপিড থাকে না কিন্তু সামিয়া, নাম থেকেই চিন্তা করো, পেপটাইডোগ্লাইকেন। ওকে, সো পেপটাইডোগ্লাইকেন তার মানে দুইটা পার্ট থাকবে, পেপটাইড আর গ্লাইকেন। সো পেপটাইড মানে লিপোপলিস্যাকারাইডস। লিপোপলিস্যাকারাইড ইজন্ট পার্ট অফ সেল ওয়াল। ওকে, আমি বলছি পেপটাইডোগ্লাইকেনের মধ্যে কি থাকে সেটা বলতে চাচ্ছি। লিপোপলিস্যাকারাইড তো শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেন পোরশন আর কি। আমরা বলছি সেল ওয়ালের কথা। সেল ওয়াল কিন্তু পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। ওকে, সো যেটা বলছিলাম সামিয়া, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম যে পেপটাইডোগ্লাইকেন তার মানে হচ্ছে তার মধ্যে কি থাকবে, পেপটাইড থাকবে আর গ্লাইকেন থাকবে। গ্লাইকেন মানে কার্বোহাইড্রেট আর পেপটাইড তো পেপটাইড। ওকে, সো সামিয়া তুমি যে লিপিডের কথা বলতেছিলে ওটা হচ্ছে কি এলপিএস লেয়ারের কথা বলছিলাম। ওকে, এখানে এলপিএস লেয়ারটা তো হচ্ছে আউটার মেমব্রেন, উই আর নট টকিং অ্যাবাউট আউটার মেমব্রেন, উই আর টকিং অ্যাবাউট দ্য সেল ওয়াল ইটসেলফ। তো সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এবং পেপটাইডোগ্লাইকেন লেয়ারে থাকবে হচ্ছে ন্যাগনাম, এই দুটা প্রিকারসর। ওকে, তো আমরা সবাই তো এই দুটার নাম জানি, রাইট? আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে যে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন এন্ড এন অ্যাসিটাইল মিউরানিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে আমাদের পেপটাইডোগ্লাইকেন তৈরি করার প্রিকারসর। আমি যদি সিম্পলি বলি যে আমাদের একটা দেয়াল বানাবো, আমরা দেয়ালটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল। তো সেল ওয়াল বা ব্যাকটেরিয়ার ওই দেয়ালটা বানানোর জন্য তোমার ইট লাগবে। সো ইটটা কি? ইটটাই হচ্ছে সেই তোমার ন্যাগনাম। ওকে, সিম্পলি আমরা যদি দেয়াল বানাইতে যাই প্রথমে আমাদের ইট বানাইতে হবে, তারপর আমাদের সেই ইটকে সিমেন্ট দিয়ে দিয়ে জোড়া লাগাইতে হবে, দেন একটা দেয়াল তৈরি হবে। সো প্রথম স্টেপ দেয়াল বানানোর হচ্ছে আমাদের ইট বানাইতে হবে। সো সেটাই হচ্ছে ন্যাগনাম। এই প্রিকারসর গুলোকে আমাদের তৈরি করতে হবে, দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ অর সাইটোপ্লাজমিক স্টেজ। যেটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে হয় সে এই ন্যাগনাম এসব প্রিকারসর গুলোকে তৈরি করে, এটাই সাইটোপ্লাজমিক স্টেজ। তো কথা হচ্ছে এর পরের স্টেজটা হচ্ছে মেমব্রেন স্টেজ। যে আমাদের কি হয়েছে, সিম্পলি যদি আমি দেয়াল বানানোর সাথে তুলনা করি, ইট বানানো হয়ে গেছে ফ্যাক্টরিতে, তুমি তোমার বাসার দেয়াল বানাবা, তোমাকে এখন কি করতে হবে, তোমার ইট ভাটা থেকে ইট ট্রান্সপোর্ট করে তোমার বাসা পর্যন্ত নিয়ে আসতে হবে, রাইট? কারণ তুমি দেয়ালটা এখানে বানাবা। সো সেই জন্য এখানেও ব্যাপারটা একই, ন্যাগনাম প্রিকারসর গুলো সাইটোপ্লাজমে তৈরি হয়ে গিয়েছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, সেল ওয়াল যেহেতু তুমি তৈরি করছো, সেল ওয়াল কিন্তু সাইটোপ্লাজমের বাইরে, তো ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনেরও বাইরে। তো কথা হচ্ছে তোমাকে এখন সাইটোপ্লাজম থেকে এই ন্যাগনামকে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হবে তোমার সেলের বাইরের দিকে। এটাকে আমরা বলছি মেমব্রেন স্টেজ, যে মেমব্রেন পাস করে সেটাকে আমাদের বাইরে নিয়ে যেতে হবে, দ্যাট ইজ দ্য মেমব্রেন স্টেজ। ওকে, এবং লাস্ট স্টেজটা হচ্ছে আমাদের এক্সট্রাসেলুলার স্টেজ, যেখানে আমাদের ক্রস লিঙ্কিং করতে হবে। এই যে পাশাপাশি পাশাপাশি আমাদের হচ্ছে গিয়ে কলামগুলো তৈরি হয়েছে ন্যাগনামের, এগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং করতে হবে। সিম্পলি আমরা যদি দেয়াল বানানোর সাথে কম্পেয়ার করি, আমাদের একটা দেয়াল বানাতে হলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে ইট বানাতে হবে, দ্যাট ইজ আমাদের সাইটোপ্লাজমিক স্টেজ, আমাদের ন্যাগনাম প্রিকারসর গুলো বানাতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ইট ভাটা থেকে ইট আমাদের বাসা পর্যন্ত নিয়ে আসতে হবে, দ্যাট ইজ আমাদের মেমব্রেন স্টেজ, যেখানে কি করতে হচ্ছে, আমাদের যে সাইটোপ্লাজমে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের যে প্রিকারসর গুলো তৈরি হয়েছে ন্যাগনাম, সেগুলোকে ট্রান্সপোর্ট করে মেমব্রেন পাস করে বাইরে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে মেমব্রেন স্টেজ। এবং তারপর তুমি ইট যখন তোমার বাসায় নিয়ে আসছো, এরপরে কাজ কি, সিমেন্ট দিয়ে সেগুলোকে হচ্ছে গিয়ে তুমি একটার সাথে একটা জোড়া লাগাবা। সেম গোস ফর এক্সট্রাসেলুলার স্টেজ। এখানে আমরা কি করছি, এখানে একটার পর একটা ক্রস লিঙ্কিং করে করে আমরা পুরো জিনিসটাকে একটা নেটওয়ার্কের মতন প্রিপেয়ার করছি। এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসের 3টা স্টেজ। সবাই কি বুঝেছি এটা?
ইয়েস মিস, বুঝেছি। কেউ না বুঝলে বলে থাকেন, আমরা ডিটেলসে যাবো একটু, বাট বেসিক জিনিসটা হচ্ছে না বুঝলে সমস্যা আর কি। সাইটোপ্লাজমিক স্টেজ, মেমব্রেন স্টেজ এন্ড এক্সট্রাসেলুলার স্টেজ, এই তিনটা স্টেজে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হয়। বলেন ট্রান্সপোর্টেশনে কে হেল্প করে? বুঝি নাই কিসে help? মানে ট্রান্সপোর্টেশনে কে হেল্প করে ওই যে আচ্ছা, ওটা তো পড়বো আমরা ডিটেলসে, সমস্যা নাই, ওটা আসতেছি। বেসিকটা বুঝছো কিনা সেটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝছি। তো কথা হচ্ছে এখানে যদি একটু তাকায় দেখো, এখানে কিছু অ্যান্টিবায়োটিকের নাম লেখা, সাইক্লোসিডিন, ফসফোমাইসিন, ব্যাসিট্রাসিন, ভ্যাঙ্কোমাইসিন, বিটাল্যাক্টামস। এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে এই অ্যান্টিবায়োটিকটা এই স্টেজে এসে ইনহিবিট করে, সেটা বোঝানোর জন্য এটা এখানে লেখা হয়েছে। তোমরা যখন পড়বা তখন এভাবেই পড়বা যে কোন অ্যান্টিবায়োটিক কোন স্টেজে এফেক্ট করছে। সাইক্লোসিডিন আর ফসফোমাইসিন ইনহিবিট করে সাইটোপ্লাজমিক স্টেজ, ব্যাসিট্রাসিন, ভ্যাঙ্কোমাইসিন ইনহিবিট করে মেমব্রেন স্টেজ, এবং বিটাল্যাক্টাম যত অ্যান্টিবায়োটিক আছে সবাই ক্রস লিঙ্কিংটা ইনহিবিট করে। তো আমরা ডিটেলসে যাচ্ছি যে কিভাবে কি ইনহিবিট করে সেটা হচ্ছে আমরা দেখব। সো প্রথমে আমরা শুরু করব হচ্ছে সাইটোপ্লাজমিক স্টেজ দিয়ে। আমরা বলেছি সাইটোপ্লাজমিক স্টেজে কি হবে, আমাদের প্রিকারসর যেগুলো ন্যাগ, ন্যাম, এই জিনিসগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তো তৈরি করার ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমাদের সাইটোপ্লাজমিক স্টেজ। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে হয়ে থাকবে, এই পুরো জিনিসটাই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে হবে। তো কি হচ্ছে এখানে, এখানে প্রথমে আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা ন্যাগ ন্যাম তৈরি করব, ন্যাগের ফুল ফর্ম হচ্ছে গিয়ে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। সো তার মানে নাম শুনে বুঝতে পারতেছো গ্লুকোজ থেকে জিনিসটা তৈরি হবে। সো যদি ফার্স্ট স্টেপটাই দেখো যে গ্লুকোজ থেকে অনেকগুলো পাথওয়ে পার হয়ে এখানে কিন্তু আমাদের এই ন্যাগ যে প্রিকারসরটা সেই জিনিসটা তৈরি হবে। সো এখানে ওইটার ডিটেলস দেওয়া হয় না, বিকজ সেটা বিশাল এক পাথওয়ে, ওইটা দিতে গেলে অনেক কাহিনী হয়ে যেত। সো ওইটা ইনক্লুড করা হয়নি। সো গ্লুকোজ থেকে অনেকগুলো পাথওয়ে পার হয়ে তৈরি হবে আমাদের ন্যাগ, এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। তো ন্যাগ তৈরি হয়ে গেল, এরপর বাকি যে স্টেপগুলো দেখানো হয়েছে সবটাই হচ্ছে ন্যাম তৈরির স্টেপটা দেখানো হয়েছে, যে ন্যাগ থেকে কিভাবে ন্যাম তৈরি হচ্ছে বা ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড তৈরি হচ্ছে সেই জিনিসটা দেখানোর জন্য। তো ন্যাগ তো তৈরি হয়ে গেছে, ভালো কথা। এরপর আমাদের যেটা লাগবে যে সেটা হচ্ছে ন্যাম তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য যেটা করতে হয়, এই ন্যাগটা হচ্ছে গিয়ে ইউটিপি, ইউরিডিন ট্রাইফসফেট, আমি আশা করি সবাই এটার নাম জানো, এটিপি ইউটিপি, রাইট? সো ইউরিডিন ট্রাইফসফেট এইটার সাথে হচ্ছে গিয়ে কনজুগেটেড হয়ে ও তৈরি করে ইউরিডিন ডাইফসফেট ন্যাগ। সো তার মানে কি হচ্ছে, একটা ফসফেট বের হয়ে যাচ্ছে প্রসেসে এবং ইউডিপি ন্যাগ একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেল। ওকে, এবার এই ইউডিপি ন্যাগ কমপ্লেক্সটা থেকে তৈরি হবে ইউডিপি ন্যাম। কিভাবে তৈরি হবে? ইনল পাইরুভেট ট্রান্সফারেজ এনজাইমটা দিয়ে। এই এনজাইমটা ইউডিপি ন্যাগকে ইউডিপি ন্যামে কনভার্ট করবে এবং সে এখানে হচ্ছে গিয়ে ফসফোইনল পাইরুভেট পিপি, যেটা এটা তোমরা পড়ে আসছো আশা করি, যে হচ্ছে ইন্টারও থাকতে এটার নাম অনেকবার শোনার কথা। ফসফোইনল পাইরুভেট থেকে ও হচ্ছে একটা কেমিক্যাল গ্রুপ জাস্ট অ্যাড করে চেঞ্জ করে দেয়, এই জন্যই হচ্ছে গিয়ে ইউডিপি ন্যাগ থেকে ইউডিপি ন্যাম তৈরি হয়। ওকে, সো তোমার কাছে কিন্তু এখন ন্যাগ ন্যাম দুইটাই আছে, ইউডিপির সাথে কনজুগেটেড ফর্মে আছে কিন্তু আছে। সো এখন আমাদের ইউডিপি ন্যাগ ইউডিপি ন্যাম দুইটাই তৈরি। এবার আমাদের সাথে কি করতে হবে, যেহেতু নামটা হচ্ছে পেপটাইড ও গ্লাইক্যান, সো তার মানে আমাদের এখানে গ্লাইকেন পার্টটা তৈরি হয়ে গেছে, আমাদের বাকি আছে শুধু পেপটাইড পার্টটা। সো আমাদের এখানে কিছু অ্যামাইনো অ্যাসিড এক্সট্রা অ্যাড করতে হবে। ওকে, কিভাবে অ্যাড করতে হবে, এই যে দেখো এখানে কি হচ্ছে, ইউডিপি ন্যামের সাথে তিনটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হয়ে গেল। কি কি? এল অ্যালানিন, ডি গ্লুটামিন, এল লাইসিন। নরমালি ইকোলাই এবং অন্যান্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটাই হয়, ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া এটা কিছুটা ভ্যারাই করতে পারে অ্যামাইনো অ্যাসিডটা, বাট এখানে ব্যাপারটা ফিক্সড যে এখানে তিনটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হবে এবং তৈরি হয়ে গেল আমাদের ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইড। এই কমপ্লেক্সটা তৈরি হয়ে গেল। কি হলো, ইউডিপি ন্যামের সাথে তিনটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হলো, ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইড। এরপরে লাস্ট স্টেপে যে কাজটা হবে সেটা হচ্ছে ইউডিপি ন্যাম এই ট্রাইপেপটাইডের সাথে আরো দুইটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হবে এবং তৈরি হয়ে যাবে ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড, পাঁচটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যাবে। তো কোয়েশ্চেন করতে পারো যে এখানে ট্রাইপেপটাইডের সাথে একবারই তো আমরা বলতে পারতাম যে ইউডিপি ন্যামের সাথে পাঁচটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গেছে, কেন আমরা ট্রাইপেপটাইড বললাম আলাদা করে, কেন আমরা পেন্টাপেপটাইড বললাম আলাদা করে? এটা বলার কারণটা হচ্ছে এই যে লাস্টের যে দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এই দুটো হচ্ছে ডিঅ্যালানিন, ডিঅ্যালানিন। এবং আমরা হচ্ছে গিয়ে সেই BCH 101-এ আমরা পড়ে আসছি অ্যামাইনো অ্যাসিডের যে চ্যাপ্টারটা ছিল, সেখানে কিন্তু আমরা পড়েছি যে হচ্ছে দুনিয়াতে যত ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে তার মধ্যে এল ফর্মের অ্যামাইনো অ্যাসিড কিন্তু সবচেয়ে বেশি অ্যাভেলেবল। তুমি ডি ফর্মের অ্যামাইনো অ্যাসিড খুবই কম জায়গাতে পাবা, তার মধ্যে একটা হচ্ছে এইটা। নেচারে ডি ফর্মের কার্বোহাইড্রেট আর এল ফর্মের অ্যামাইনো অ্যাসিড
সবচেয়ে বেশি অ্যাভেলেবল। ডি ফর্মের অ্যামাইনো অ্যাসিড খুব একটা বেশি অ্যাভেলেবল না। সো দ্যাটস ওয়াই কি হয়, এই জন্যই যেহেতু এটা একটু স্পেশাল ডি ফর্মের অ্যামাইনো অ্যাসিড, এই জন্যই এই দুটোকে আমরা আলাদা করে বলছি যে এখানে ডি অ্যালানিনটা তৈরি করতে গেলে যদি সাইডের বক্সটা দেখো, এল অ্যালানিন থেকে রেসিমেজ এনজাইম দিয়ে রেসিমাইজেশন হয়ে তৈরি হবে হচ্ছে ডি অ্যালানিন। সো তারপর এই দুইটা ডি অ্যালানিন এসে ইউডিপি নাম ট্রাইপেপটাইডের সাথে যুক্ত হয়ে যাবে। সো তৈরি হয়ে গেল আমাদের এই স্টেজের ফাইনাল প্রোডাক্ট ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড। ইউডিপি ন্যাগ তো আগে থেকেই ছিল, সো ইউডিপি ন্যাগ আর ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড এই দুটা হচ্ছে আমাদের দেয়াল বানানোর ইট, সিম্পলি যদি বলি যে হচ্ছে এরাই আমাদের প্রিকারসর, ন্যাগ ন্যাম তৈরি হয়ে গেল। সো দিস ইজ দ্য সাইটোপ্লাজমিক স্টেজ। আমি আরেকবার যদি একটু রিপিট করি, এখানে কি হচ্ছে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ন্যাগ ন্যাম প্রিকারসর গুলো তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে, গ্লুকোজ থেকে মোটামুটি বেশ অনেকগুলো পাথ হয়ে পার হয়ে তৈরি হয়ে যাচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, যেটাকে আমরা বলতেছি ন্যাগ। সেইটা ইউটিপি খরচ করে একটা ফসফেট বের করে তৈরি করে ফেলবে ইউডিপি ন্যাগ, এবং ইউডিপি ন্যাগ থেকে ইনল পাইরুভেট ট্রান্সফারেন্স এই এনজাইমটা ফসফোইনল পাইরুভেট থেকে একটা কেমিক্যাল গ্রুপ অ্যাড করে তৈরি করে ফেলবে ইউডিপি ন্যাম। কার থেকে তৈরি করবে, ইউডিপি ন্যাগ থেকে। সো ইউডিপি ন্যাম তৈরি হয়ে যাওয়ার পর সেইটার সাথে 3টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে এবং তৈরি হয়ে গেল ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইড। তারপর সেই ট্রাইপেপটাইডের সাথে আরো 2টা ডিঅ্যালানিন যুক্ত হয়ে যাবে এবং তৈরি করে ফেলবে ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড। সো দিস ইজ আমাদের এই স্টেজের ফাইনাল প্রোডাক্ট। সবাই বুঝছি এই স্টেজ, সাইটোপ্লাজমিক স্টেজ। যারা আগে পড়ে আসছে তাদের জন্য তো ইজি, যারা নতুন দেখতেছি তাদের জন্য একটু হয়তো কঠিন লাগবে। ম্যাম ইনহিবিশনটা কোথায় হতে? ইনহিবিশন আসতেছে, আগে স্টেপটার কথাই বলছি, ইনহিবিশন বলতেছি। সবাই বুঝছি স্টেজটা কিভাবে ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড আর ইউডিপি ন্যাগ তৈরি হচ্ছে, আমরা কি বুঝছি সবাই? না বুঝলে বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এটা কিন্তু লাগবে, এটা না বুঝলে লিখতে পারবা না, এটা আসলে মুখস্থ করার জিনিস না, ভাবে এটা না বুঝলে লেখাটা খুব টাফ। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না থাকলে উইল প্রসিড। বুঝছি সবাই, না মাথার উপর দিয়ে গেছে? ম্যাম এখন পর্যন্ত বুঝছি। আচ্ছা, বাকিরা একটু বলেন। জি মিস, বুঝছি। বুঝছি, আচ্ছা ওকে। সো কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে ইনহিবিশন কই হইল। সো এখানে আমরা দেখো এর আগের স্লাইডটা যদি একটু দেখাই, 2টা অ্যান্টিবায়োটিকের নাম লেখা হয়েছে, সাইক্লোসিরিন এন্ড ফসফোমাইসিন। এরা দুইজন ইনহিবিট করছে এই স্টেজে। কোথায় করছে, এই যে ইনল পাইরুভেট ট্রান্সফারেন্স এই এনজাইমকে ইনহিবিট করে হচ্ছে ফসফোমাইসিন, যে অ্যান্টিবায়োটিকটা, এই অ্যান্টিবায়োটিকটা ইনল পাইরুভেট ট্রান্সফারেন্স এনজাইমটাকে ইনহিবিট করে। তো ইনল পাইরুভেট ট্রান্সফারেন্স এনজাইমকে ইনহিবিট করলে কি হবে, ইউডিপি ন্যাগ তৈরি হয়ে বসে থাকবে, ইউডিপি ন্যাম আর তৈরি হবে না। সো ইটের অর্ধেক তৈরি হয়েছে, অর্ধেক হয় নাই, কাইন্ড অফ ব্যাপারটা ওরকমই, যে হচ্ছে ইউডিপি ন্যাগ তৈরি হবে ঠিকই, কিন্তু ইউডিপি ন্যাম আর তৈরি হতে পারবে না। কেন পারবে না, কারণ এই এনজাইমটাই তো ইউডিপি ন্যাগ থেকে ইউডিপি ন্যাম তৈরি করছিল। সো এখন কিন্তু সেটা আর হতে পারছে না। সো তার মানে ফার্দার আর সামনে কোনো কিছুই তো হবে না। সো দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরিই হবে না, নতুন সেল ওয়াল তৈরি হওয়ার অপশন নাই। সো ফসফোমাইসিন এই অ্যান্টিবায়োটিকটা, এই যে আগে স্লাইডে লেখা আছে ফসফোমাইসিন আর সাইক্লোসিরিন। সো ফসফোমাইসিন ইনহিবিট করে ইনল পাইরুভেট ট্রান্সফারেন্স এই এনজাইমটাকে। আর আরেকটা যেটা আছে সাইক্লোসিরিন, এইটা ইনহিবিট করে হচ্ছে রেসিমেজ এনজাইমটাকে। রেসিমেজ এনজাইমটাকে ইনহিবিট করলে কি হবে, এল অ্যালানিন থেকে আর ডি অ্যালানিন তৈরি হবে না, এবং ডি অ্যালানিন যদি তৈরি না হয়, লাস্টের 2টা প্রোটিন বা লাস্টের 2টা পেপটাইড যেটা বা অ্যামাইনো অ্যাসিড, সেই 2টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আর যুক্ত হবে না। সো তার মানে ও ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইড হয়ে বসে থাকবে, পেন্টাপেপটাইড আর কখনো হতে পারবে না। এবং পেন্টাপেপটাইড না হইলে সমস্যা আছে, আমরা সামনে দেখাবো যে লাস্ট স্টেপে ক্রস লিঙ্কিংটা হয় কিন্তু এই পেন্টাপেপটাইডই। সো এই জন্য হচ্ছে যদি এই ডিঅ্যালানিন না থাকে, ক্রস লিঙ্কিং হবে না, কিছুই হবে না। ওকে, এটা অর্ধেক হয়ে বসে থাকবে। সো যদি রেসিমেজ এনজাইম ইনহিবিটেড হয়ে যায়, ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইড পর্যন্তই তৈরি হবে, এরপর আর কিছু তৈরি হবে না। সো এই 2টা অ্যান্টিবায়োটিক এইখানে 2টা স্টেজে ইনহিবিট করে। কোনটা কোনটা, ফসফোমাইসিন ইনহিবিট করে ইনল পাইরুভেট ট্রান্সফারেন্স এই এনজাইমটাকে, আর সাইক্লোসিরিন ইনহিবিট করে রেসিমেজ এনজাইমটাকে। ওকে, সো এই 2টা অ্যান্টিবায়োটিক সাইটোপ্লাজমিক স্টেজে ইনহিবিশন করছে। ক্লিয়ার সবাই? ম্যাম আবার একটু রিপিট করবেন পুরোটা, কারেন্ট চলে গেছিল। কোত্থেকে রিপিট করব? ম্যাম প্রসেসটা শুরু থেকে। শুরু থেকে? ও আচ্ছা, আমরা পড়তেছি, সামারাইজ করলেই হবে। আচ্ছা আমরা পড়তেছি হচ্ছে কি ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস স্টেজ। তার মধ্যে হচ্ছে ফার্স্ট স্টেপটা ছিল সাইটোপ্লাজমিক স্টেজ। সাইটোপ্লাজমিক স্টেজে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে আমরা ন্যাগ ন্যাম
এই দুটো জিনিস তৈরি করতেছি। কিভাবে তৈরি করতেছি সেটার জন্য প্রথমেই হচ্ছে গ্লুকোজ থেকে বেশ অনেকগুলো পাথওয়ে পার হয়ে তৈরি হবে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন বা ন্যাগ। ওকে, এবং এখানে অনেকগুলো পাথওয়ে আছে, সেটা ডিটেলসে দেখানো হয় নাই। সো গ্লুকোজ থেকে ন্যাগ তৈরি হবে এবং এই ন্যাগের সাথে তারপরে হচ্ছে ইউরিডিন ট্রাইফসফেট বা ইউটিপি, যেটা এটিপি ইউটিপি লাইক দ্যাট। সো হচ্ছে কি ইউরিডিন ট্রাইফসফেট সেটার সাথে যুক্ত হয়ে একটা ফসফেট বের হয়ে যাবে এবং তৈরি হবে ইউডিপি ন্যাগ, এই কমপ্লেক্সটা ইউরিডিন ডাইফসফেট ন্যাগ। সো ইউডিপি ন্যাগ এই কমপ্লেক্সটা থেকে ইনল পাইরুভেট ট্রান্সফারেজ এই এনজাইমটা তৈরি করবে হচ্ছে ইউডিপি ন্যাগ। সো কি হলো, প্রথমে গ্লুকোজ থেকে তৈরি হলো ন্যাগ, এরপর সেখান থেকে ইউডিপি ন্যাগ কমপ্লেক্স তৈরি হলো এবং ইউডিপি ন্যাগ কমপ্লেক্স থেকে ইনল পাইরুভেট ট্রান্সফারেজ ফসফোইনল পাইরুভেট থেকে একটা কেমিক্যাল গ্রুপ এনে অ্যাড করে তৈরি করবে ইউডিপি ন্যাম। এরপরে কি হবে, এই ইউডিপি ন্যামের সাথে 3টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। যদি তাকায় দেখো এখানে এল অ্যালানিন, ডি গ্লুটামিন এন্ড এল লাইসিন, এই 3টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। সো তৈরি হয়ে গেল ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইড। এরপরে এই ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইডের সাথে আরো 2টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, কিন্তু সেই দুটো হচ্ছে ডি ফর্মের অ্যামাইনো অ্যাসিড, এল না। সো আমরা জানি যে নেচারে কিন্তু ডি ফর্মের অ্যামাইনো অ্যাসিড খুব একটা অ্যাভেলেবল না, সো ব্যাকটেরিয়া সেটাকে তৈরি করে নেয় এল ফর্ম থেকে। কিভাবে তৈরি করে, রেসিমেস এনজাইম দিয়ে রেসিমাইজেশন করে স্টেরিও আইসোমারিক কনভার্সন করে সে তৈরি করবে হচ্ছে ডি অ্যালানিন। সো 2টা ডি অ্যালানিন এসে ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইডের সাথে যুক্ত হবে এবং তৈরি করবে ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড। সো দিস ইজ হচ্ছে ওভারঅল সাইটোপ্লাজমিক স্টেজ। এখন আমরা বলতেছি যে 2টা অ্যান্টিবায়োটিক, এই যে দেখো এখানে লেখা আছে সাইক্লোসেরিন এন্ড ফসফোমাইসিন, এই 2টা অ্যান্টিবায়োটিক এই স্টেজটাতে ইনহিবিট করে। কিভাবে করে, ফসফোমাইসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটা ইনল পাইরুভেট ট্রান্সফারেজ এই এনজাইমের কাজটাকে ইনহিবিট করে দেয়। সো ওর কাজকে ইনহিবিট করলে কি হবে, সামনে কিন্তু কিছুই তৈরি হবে না। আর যে আরেকটা অ্যান্টিবায়োটিক আছে সাইক্লোসিরিন, সেই অ্যান্টিবায়োটিকটা রেসিমেস এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। সো রেসিমেসকে ইনহিবিট করলে কি হবে, তোমার কিন্তু আর ডিঅ্যালানিন তৈরি হচ্ছে না। সো ইউডিপি ন্যাম ট্রাইপেপটাইড পর্যন্ত হয়ে বসে থাকবে আর সামনের দিকে প্রসিড করবে না। ওকে, সো দ্যাট ইজ সাইটোপ্লাজমিক স্টেজ এবং সেটার ইনহিবিশন। বুঝছি যে কোয়েশ্চেন করছিল? জি ম্যাম। রামিসা, তারপরে যদি কনফিউশন থাকে দেন আমাকে নেক্সট ক্লাসে বলুন। ওকে, আচ্ছা ম্যাম। বাকিদের বুঝছি সবাই সাইটোপ্লাজমিক স্টেজ মোটামুটি এই স্টেজটা একটু ঝামেলা, বাকি দুটো হচ্ছে মোটামুটি ইজি। এই স্টেজগুলোকে মাইক টু ওয়ানে পড়ে আসছি না, যারা আমার কাছে পড়ছে তারা তো পড়ছে, বাট বাকিরা পড়ে আসছি মাইক টু ওয়ানে জি মিস। পড়েছি। ম্যাম মাইক টু ওয়ানেও অনলাইন ক্লাস হয়েছিল, সো আরে একটু ল্যাকিংস আছে। আরে কপালটাই খারাপ, বারবার অনলাইন ক্লাস হয়ে যায়। আচ্ছা পড়ো, তারপরে যদি না বুঝো তাহলে হচ্ছে বললো। এটা একটা ইউটিউব ভিডিও থেকে নাও, আমি যেটা বললাম। সো ভিডিওটা আগে দেখো, সো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি ক্লাসে ভিডিওটা দেখাচ্ছি না বিকজ ভিডিওটা বেশ বড়, সো অনেকগুলো টাইম নষ্ট হবে। সো তোমরা নিজেরা দেখে নিও, যদি ভিডিওটা না পাও আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই। তো হচ্ছে যে ভিডিওটা দেখলো তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, এর চেয়ে বেশি ডিটেলস আর লাগবে না। আচ্ছা, সো গেল আমাদের সাইটোপ্লাজমিক স্টেজ, আমাদের তৈরি হয়ে গেল দুটো প্রোডাক্ট, ইউডিপি ন্যাগ আর ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড। অনেকে ভুল করো যে ন্যাগের সাথে পেন্টাপেপটাইডটা এঁকে দাও, ন্যাগের সাথে কিন্তু পেন্টাপেপটাইডটা না, ওই 5টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু যুক্ত হবে ন্যামের সাথে, ওকে, নট ন্যাগের সাথে। সো আমাদের এরপরের স্টেজ যেটা, সেটা হচ্ছে মেমব্রেন স্টেজ। আমরা বলেছি যে ইট তোমার ইট ভাটায় বানানো হয়েছে, এখন তুমি বাসায় যেহেতু দেয়াল বানাবা, তোমার বাসা পর্যন্ত তো ইটকে নিয়ে আসতে হবে। সো ব্যাপারটাই এটা, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ন্যাগ ন্যাম তৈরি হয়ে গেছে, তুমি সেল ওয়াল বানাবা, সো তোমার মেমব্রেন পাস করে সেটাকে কিন্তু বাইরে নিয়ে যেতে হবে। এবং এইটাই হচ্ছে আমাদের মেমব্রেন স্টেজ, যেখানে ন্যাগ ন্যাম পেন্টাপেপটাইড এই জিনিসটা আমাদের ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন ক্রস করে বাইরে বের হয়ে যাবে, এটাকে আমরা বলতেছি মেমব্রেন স্টেজ। কিভাবে হচ্ছে দেখো, নিচের দিকে যদি তাকায় দেখো, এটাই হচ্ছে আমাদের ন্যাগ ন্যাম পেন্টাপেপটাইড কমপ্লেক্স। সো এখান থেকে কি হচ্ছে, আগে কিন্তু আমরা ইউডিপি ন্যাগ আর ইউডিপি ন্যাম পেন্টাপেপটাইড পেয়েছিলাম, সো এখন ইউডিপিটা রিমুভ হয়ে যাচ্ছে। যখন এই স্টেজে আসতেছে ও ইউডিপিটা রিমুভ করে ফেলতেছে এবং এই ন্যাগ ন্যাম পেন্টাপেপটাইড এই কমপ্লেক্সটা মেমব্রেন পাস করে বাইরে বের হয়ে যাচ্ছে। সো ওকে কে হেল্প করতেছে এই কাজে, 2টা জিনিস হেল্প করতেছে, একটা হচ্ছে ব্যাক্টোপ্রেনল আর একটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান সিনথেস। সো ব্যাক্টোপ্রেনল ইজ আ প্রোটিন, যেটা হচ্ছে একটা ক্যারিয়ারের মতন কাজ করতেছে, ওকে সিম্পলি ক্যারি করে ওদিকে নিয়ে যাবে। আর পেপটাইডোগ্লাইকান সিনথেস হচ্ছে গিয়ে ওকে এই ক্যারি করার কাজে বা এই ওভারঅল প্রসেসটাতে ওকে হেল্প করছে। So bactoprenol protein is a carrier that is basically carrying
NAG-NAM pentapeptide complex, and peptidoglycan synthase is the enzyme that is helping to elongation and transfer stage or whatever, সেটাকে ট্রান্সফার করতে, এই মেমব্রেন পাস করতে হেল্প করছে। সো পেপটাইডোগ্লাইকান সিনথেস এনজাইমের হেল্প নিয়ে NAG-NAM পেন্টাপেপটাইড মেমব্রেন ক্রস করে ওই পাশে চলে গেল, এবং এখন যদি তাকায় দেখো এখানে কিন্তু NAG-NAM পেন্টাপেপটাইড এইভাবে পাশাপাশি কিন্তু দুইটা রো তৈরি হয়ে গিয়েছে। সো এই বেসিক জিনিসটা ওই পাশে যেটা আমাদের প্রিকারসর ছিল সেটা পাস হয়ে সেল ওয়ালের দিকে চলে গেছে। এটাই আমাদের মেমব্রেন স্টেজ, নাথিং এলস। যে আমাদের NAG-NAM পেন্টাপেপটাইডটা ব্যাকটোপ্রেনল ক্যারিয়ার আর হচ্ছে গিয়ে পেপটাইডোগ্লাইকান সিনথেস এনজাইমের হেল্প নিয়ে এই মেমব্রেন পার হয়ে ওই পাশে চলে যাবে, এটাই মেমব্রেন স্টেজ। তো কথা হচ্ছে যে এই যে ব্যাকটোপ্রেনল প্রোটিনটা, এটা তো একটা ক্যারিয়ার, তো এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া তো হচ্ছে অত বেশি পরিমাণে তৈরি করে। হ্যাঁ বলেন। পেপটিডোগ্লাইকান সিনথেসের রোলটা আবার একটু বলবেন? ওটা হচ্ছে জাস্ট ওই ট্রান্সগ্লাইকোসাইলেশনে হেল্প করতেছে মাকে, মানে হচ্ছে কি আমি সিম্পলি যদি বলি যে এই যে দেখো NAG-NAM গুলাকে নিয়ে তো ওই পাশে নিছে, রাইট? তো দেখো এই যে NAG-NAM পেন্টাপেপটাইড পরে পাশের NAG, এটার সাথেও কিন্তু একটা বন্ডিং হয়েছে, দেখতে পাচ্ছি একটা লিংকেজ হয়েছে কিন্তু, দেখছি? তো এই যে লিংকেজটা, এটাকে ট্রান্সফার করা অ্যাজ ওয়েল অ্যাজ এদের মধ্যে যে লিংকেজটা তৈরি করা, এই কাজটাতে হেল্প করতেছে। যে এই যে রোটা বানাইতেছে, একটা আস্ত রো হইলো, কিভাবে হইলো? এই যে তোমার NAG আর NAM ওদের মধ্যে মোস্ট প্রবাবলি এটা বিটা 1,4 লিংকেজ, আই এম নট শিওর, বাট এটা হচ্ছে কি এই যে লিংকেজটা হলো, এই লিংকেজটা করতে কিন্তু হেল্প করতেছে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলোকেশনে ও হেল্প করতেছে, দুইটা কাজ, বুঝছি? সো ওই এনজাইমের কাজটাই হচ্ছে ট্রান্সলোকেশন এন্ড হচ্ছে এই যে লিংকেজটা তৈরি করে, এটাকে আমরা ট্রান্সগ্লাইকোসাইলেশন বলি। এই যে এই লিংকেজটা তৈরি হলো NAG আর NAM এর মধ্যে, এটাকে আমরা ট্রান্সগ্লাইকোসাইলেশন বলি। তো হচ্ছে ট্রান্সগ্লাইকোসাইলেশন এন্ড ট্রান্সলোকেশন, এই দুটাই হচ্ছে পেপটাইডোগ্লাইকান সিনথেসের কাজ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ব্যাকটোপ্রেনল যে ক্যারিয়ার প্রোটিনটা, এই প্রোটিনটা আসলে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া এত বেশিও তৈরি করে না যেটা বারবার তৈরি হবে, ওদিক নিয়ে যাবে আবার চলে আসবে, এরকম কিছু না। ও হচ্ছে এটাকে রিসাইক্লিং করে, বিকজ রিসাইক্লিং করলে কিন্তু ওর এটিপিও অনেক বেঁচে যায়, বারবার ব্যাকটোপ্রেনল ইয়ে করা লাগে না, তৈরি করা লাগে না। সো দ্যাটস ওয়াই ও হচ্ছে এই যে ব্যাকটোপ্রেনলটা ওকে ক্যারি করে নিয়ে গেল, আবার এটা রিসাইকেলড হয়ে তোমার সাইটোপ্লাজমে আসবে, আবার আরেকটা NAG-NAM পেন্টাপেপটাইডকে নিয়ে আবার বাইরে নিয়ে যাবে, এই জিনিসটা টোটালি রিসাইক্লিং চলতে থাকে। তো ব্যাকটোপ্রেনলের রিসাইক্লিং এর কাজটা কিভাবে করে দেখো, ফসফেটেজ এনজাইম, আমরা জানি যে ফসফেটেজের কাজই হচ্ছে যে কোনো কিছু থেকে ফসফেট রিমুভ করে দেওয়া, এখানেও ফসফেটেজের কাজ একই। এই যে ব্যাকটোপ্রেনলটা যখন ওই পাশে যায়, তার সাথে একটা ফসফেট যুক্ত হয়ে যায়, এবং এই ফসফেট যুক্ত হওয়া অবস্থায় সে কিন্তু ইনঅ্যাক্টিভ, তাকে আবার অ্যাক্টিভ ফর্মে আনতে গেলে এই ফসফেটটাকে রিমুভ করে ফেলতে হয়। সো ফসফেটেজ এনজাইম সেই কাজটাই করে, ব্যাকটোপ্রেনল থেকে ফসফেট গ্রুপটাকে রিমুভ করে আবার সেটাকে ট্রান্সলোকেট করে নিয়ে আসে হচ্ছে সাইটোপ্লাজমে। সো তখন ও আবার হচ্ছে রিসাইকেলড হয়ে কাজ করার জন্য তৈরি। সো ফসফেটেজ এনজাইমের কাজটাই হচ্ছে এইটা, যে ও হচ্ছে ব্যাকটোপ্রেনলকে রিসাইক্লিং করে ভেতরে নিয়ে আসবে, ওকে আবার কাজ করার জন্য প্রিপেয়ার করে ফেলবে। সবাই ক্লিয়ার? বুঝছি এটা মেমব্রেন স্টেজ? বুঝছি, বাট হচ্ছে বাট কি ক্লাসে আবার একটু বুঝে। আচ্ছা আগে দেখো, নিজেরা পড়ো, তারপরে হচ্ছে যদি কনফিউশন থাকে দেন উইল ডিসকাস, সমস্যা নেই। বাট আপাতত বেসিক জিনিসটা বুঝছি কিনা এটা একটু বলো, বাকিরা একটু বলো। সবাই বুঝছি মেমব্রেন স্টেজ? ম্যাম ব্যাকটোপ্রেনল কোথায় ট্রান্সফার করতেছে? ব্যাকটোপ্রেনল কাকে কোথায় ট্রান্সফার করতেছে? ইউডিপি NAM পেপটাইডকে। ওকে ট্রান্সফার করতেছে, ও তো সাইটোপ্লাজমে ছিল, রাইট? সাইটোপ্লাজমিক স্টেজে ও তো সাইটোপ্লাজমে তৈরি হয়েছিল। সো এখন ও তৈরি করছে সেল ওয়াল, তো তার মানে ও কি করতে হবে, সাইটোপ্লাজম থেকে সেল মেমব্রেন পাস করে ওকে বাইরে নিয়ে যেতে হবে। ওকে, সো যেখানে সেল ওয়াল তৈরি করছে ওই জায়গাতে ওকে নিয়ে যাবে, সেলের বাইরে। বুঝছি? আচ্ছা ম্যাম। জি ম্যাম। মানে যেটা আমি বললাম সিম্পলি, যে ইট ভাটা থেকে ইট তৈরি হয়েছে, তোমার বাসায় দেয়াল বানাবা, বাসা পর্যন্ত নিয়ে আসতে হবে, যেখানে তৈরি হচ্ছে দেয়ালটা সেখানে নিয়ে আসতে হবে। সেম লাইক দ্যাট, তোমার এখানে হচ্ছে সাইটোপ্লাজমের ভিতর NAG-NAM তৈরি হচ্ছে, ওকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে হবে যেখানে সেল ওয়াল তৈরি হচ্ছে সেইখানে, মানে সেল মেমব্রেনের বাইরে, ওখানে নিয়ে আসবে। আর তার মানে ম্যাম আমরা কি পেপটিডোগ্লাইকান সিনথেসটাকে হচ্ছে ওয়ার্কারদের সাথে ইয়ে করতে পারি? অবভিয়াসলি তুমি যদি ওই জিনিসটা কম্পেয়ার করে পড়ো, তোমার জন্য কিন্তু বুঝতে এবং পড়তে ইজি হয়ে যাবে অনেকখানি। সো মেটাফর ইউজ করার সুবিধা আছে অনেক। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে সবাই মেমব্রেন স্টেজ বুঝেছি। সো মেমব্রেন স্টেজে আমরা হচ্ছে ট্রান্সলোকেশন করতেছি, যে ইউডিপি NAG এবং ইউডিপি NAM পেন্টাপেপটাইড, এখান থেকে ইউডিপি রিমুভ হয়ে NAG-NAM পেন্টাপেপটাইড এই কমপ্লেক্সটা ট্রান্সলোকেটেড হয়ে পাস হয়ে যাচ্ছে আমাদের সেল ওয়াল যেখানে তৈরি হচ্ছে সেল মেমব্রেনের বাইরে সেই জায়গাটাতে।
এবং ব্যাক্টোপ্রেনল আর পেপটাইডোগ্লাইকান সিনথেস এই কাজটাতে হেল্প করতেছে। এখন আমরা আসি ইনহিবিশনে, কারা কারা ইনহিবিশন করবে। আমরা যদি তাকায় দেখি এখানে দুইটা অ্যান্টিবায়োটিকের নাম লেখা, ব্যাসিট্রাসিন এন্ড ভ্যানকোমাইসিন। সো ব্যাসিট্রাসিন কি করবে, ফসফেটেজ এনজাইমটাকে ইনহিবিট করবে, এবং ফসফেটেজকে যদি ইনহিবিট করে তাহলে ব্যাপারটা কি, ব্যাক্টোপ্রেনলের কিন্তু রিসাইক্লিং হবে না, এবং ব্যাক্টোপ্রেনলের যখন রিসাইক্লিং হবে না তখন বেশি বেশি ব্যাক্টোপ্রেনল তৈরি করতে যে ব্যাকটেরিয়া কিন্তু এক্সস্টেড হয়ে যাবে, অনেক এটিপি তৈরি হবে প্রচুর পরিমাণে, এবং তখন কিন্তু হচ্ছে বেশি এটিপি এক্সস্ট হওয়ার কারণে এবং প্রপার ব্যাক্টোপ্রেনল না থাকার কারণে ট্রান্সপোর্টেশনটা কিন্তু প্রপারলি হবে না। সো তখন ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসটা কিন্তু ইনহিবিটেড হয়ে যাবে। সো সিম্পলি যদি বলি, ব্যাসিট্রাসিন অ্যান্টিবায়োটিকটা ফসফেটেজ এনজাইমকে ইনহিবিট করছে এবং সেই কারণে ব্যাক্টোপ্রেনলের রিসাইক্লিংটা প্রপারলি হতে পারবে না। এটাই হচ্ছে ব্যাসিট্রাসিনের মেকানিজম। আরেকটা যেটা সেটা হচ্ছে ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিনের কাজ করার অ্যাকচুয়ালি দুইটা মেকানিজম আছে, তার মধ্যে একটা মেকানিজম এই স্টেজে আর একটা মেকানিজম এর পরের স্টেজে। সো এই মেকানিজমে সে কি করছে, পেপটাইডোগ্লাইকান সিনথেস এনজাইমটাকে ইনহিবিট করছে, এবং পেপটাইডোগ্লাইকান সিনথেস এনজাইমকে যখন ভ্যানকোমাইসিন ইনহিবিট করছে তখন কিন্তু ট্রান্সগ্লাইকোসাইলেশন এন্ড ট্রান্সলোকেশনটা ইনহিবিটেড হয়ে যাচ্ছে। সো দেখা যাচ্ছে এই ন্যাগনাম পেন্টাপেপটাইড যে কমপ্লেক্সটা সেটার যে লিঙ্কেজটা তৈরি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সেটা যে ট্রান্সপোর্টেশন হচ্ছে সেইটা ইনহিবিটেড হয়ে যাচ্ছে। So vancomycin works on peptidoglycan synthase enzyme and bacitracin works on phosphatase enzyme. ক্লিয়ার সবাই দুটো? ম্যাম, ভ্যানকোমাইসিন যে হচ্ছে এইখানে মানে এই স্টেজে পেপটিডোগ্লাইকান সিনথেসে করতেছে, আবার আরেকটা স্টেজে হ্যাঁ, করতেছে, দুইটা স্টেজ ইনহিবিট করবে, দুইটাই। সাইমালটেনিয়াসলি করতেছে, হ্যাঁ, বুঝি না এরপর বলো। মানে একই সাথে করতেছে। হ্যাঁ হ্যাঁ, একই সাথেই, মানে ব্যাকটেরিয়া সেল ওয়াল তো কন্টিনিউয়াসলি তৈরি হয়ে যাচ্ছে, তাই না? সো ও হচ্ছে দুইটা স্টেজে ইনহিবিট করে আর কি, ওর মেকানিজমটা এটা, দুইটা স্টেজে ইনহিবিট করবে। মানে কোনো কারণে যদি এখানে ধরো পেপটাইডোগ্লাইকান সিনথেস তারপরেও পাস হয়ে যায়, সেই ক্ষেত্রে সে পরের স্টেজে যে ইনহিবিট করবে, ব্যাপারটা এরকম আর কি, বুঝছো? যে ক্রস চেকিং করা, দুইটা স্টেজই কাজ করছে। সো এই স্টেজে তো কাজ করবেই। এরপরে যদি কোনোটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার তো মেকানিজম আছে ইভেট করার মতো, সো যদি ইভেট করে যায় এই স্টেজে, সে পরবর্তী স্টেজে যে আটকাবে আর কি। সো ভ্যানকোমাইসিন দুইটা স্টেজে কাজ করবে, স্টেপ 2 এন্ড স্টেপ 3 দুটাতেই হচ্ছে ইনহিবিট করবে। সো স্টেজ 2 তে সে হচ্ছে পেপটাইডোগ্লাইকান সিনথেসটাকে ইনহিবিট করে, সো ট্রান্সগ্লাইকোসাইলেশন এন্ড ট্রান্সলোকেশন প্রিভেন্ট করছে ভ্যানকোমাইসিন। সবাইকে বুঝছি এটা? মেমব্রেন স্টেজ এবং এর ইনহিবিশন নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম এইটাই কি ক্রস লিঙ্কেজ হচ্ছে না উপরে না, এটা পেপটিডোগ্লাইকান ক্রস লিঙ্কেজ না, এটা ক্রস লিঙ্কেজ না, ক্রস লিঙ্কেজ স্টেজ 3 তে। এটা ক্রস লিঙ্কিং না, এটা হচ্ছে ন্যাগ ন্যামের মধ্যে জাস্ট লিঙ্কেজ হচ্ছে, দ্যাট ইজ নট ক্রস লিঙ্কেজ। ক্রস লিঙ্কেজ হবে কখন, যখন এই যে পাশাপাশি দুইটা রো, দেখো এদের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, দেখতে পাচ্ছি এই স্টেজে কিন্তু পাশাপাশি দুইটা রো, জাস্ট রো গুলোর মধ্যে কানেকশন আছে, কিন্তু এই রো দুইটার মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। সো এদের মধ্যে যখন কানেকশন হবে দ্যাট ইজ ক্রস লিঙ্কিং, বুঝছি? আচ্ছা জি। সো তুমি যদি চিন্তা করো যে ইটের একটা রো বসাইলা তুমি, পরবর্তী রো যখন বসাবা তোমার কিন্তু সিমেন্ট দিতে হবে আবার, সেই সিমেন্ট তুমি যদি না দাও তাহলে কিন্তু পড়ে যাবে। সো দুইটা ইটের মধ্যে শুধু সিমেন্ট দিলে হবে না, তোমার কিন্তু পুরো রোটা বানানোর পর রোটার পরবর্তী রো এর সাথে একটা সিমেন্ট দিতে হবে। সো সেম গোস লাইক দ্যাট, যে পাশাপাশি দুইটা রো এর মধ্যে যদি ক্রস লিঙ্কিং না থাকে বন্ডিংটা কিন্তু প্রপারলি হবে না। এটাই হচ্ছে ক্রস লিঙ্কিং না, ক্রস লিঙ্কিংটা হচ্ছে আমাদের স্টেজ 3। আচ্ছা, সো মেমব্রেন স্টেজ তো গেল, আমাদের লাস্ট স্টেজ হচ্ছে ক্রস লিঙ্কিং, যেটা আমি বললাম যে হচ্ছে পাশাপাশি দুইটা রো এর মধ্যে আমাদের ক্রস লিঙ্কিংটা হয়। সো কিভাবে হয়, ক্রস লিঙ্কিংটা হয় হচ্ছে ট্রান্সপেপটাইডেজ এই এনজাইমটা দিয়ে। এই এনজাইমটা কি করছে, এই যে দেখো আমরা সিম্পলি যদি তাকাই, এই যে দুইটা রো, এখানে কি আছে, ওই যে পেন্টাপেপটাইডটা দেখানো হয়েছে। সো এই 5টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে লিঙ্কেজ হবে। কিভাবে লিঙ্কেজটা হবে আমরা যদি দেখাই, যে একটার 3 নাম্বার আরেকটার 4 নাম্বার। সো সিম্পলি যদি বলি এল লাইসিনের সাথে এই ডিঅ্যালানিনটা লিংকেজ হবে। সো পাশাপাশি দুইটা রো এর একটা 3 একটা 4, একটা 3 একটা 4, এইভাবে লিংকেজটা হয়। ওকে, এবং যখন এই 3 আর 4 এর মধ্যে লিংকেজটা হবে, যেটা টার্গেট স্ট্র্যান্ড, মানে ধরো আমি বলতে চাচ্ছি যেটা 4 নাম্বার, যেটা 4 নাম্বারের সাথে লিংকেজটা হচ্ছে, সেটা লাস্ট যে ডিঅ্যালানিনটা আছে সেটা বের হয়ে যাবে। ওকে, সো দেখো এখানে লিখেছে যে ট্রান্সপেপটাইডেজ catalyzes a peptide-peptide bond formation between the penultimate dialanine and L-glycine or lysine। তার মানে 3 আর 4 এর মধ্যে ক্রস লিঙ্কিং হবে এবং the terminal dialanine is lost in the process। সো যেটা 4 নাম্বার সেই স্ট্র্যান্ডের 5 নাম্বার ডিঅ্যালানিনটা বের হয়ে চলে যাবে। সো তার মানে কি হচ্ছে, জিনিসটা দেখতে কিছুটা হবে হচ্ছে এখানে 5টা এখানে 4টা, 3 আর 4 এর মধ্যে লিঙ্কেজ, দ্যাট ইজ ক্রস লিঙ্কিং। বুঝছি সবাই আমি কি বলছি? না বুঝলে আরেকবার বলবো, বলেন।
ম্যাম একবারে লাস্টে কি বলছেন সেটা বুঝি। বলছি হচ্ছে যে এখানে আমি যদি বলি যে ক্রস লিঙ্কিংটা কিভাবে হচ্ছে, পাশাপাশি দুইটা পেন্টাপেপটাইডের রো চিন্তা করো, এবং সেখানে কি হচ্ছে, এখানে একটা 3 নাম্বার আর একটা 4 নাম্বারের সাথে লিংকেজ করতেছে। ওকে, একটা 3 একটা 4 লিংকেজ করতেছে। সো যেটার 4 নাম্বার, যে স্ট্র্যান্ডের 4 নাম্বার, সেইটার 5 নাম্বার যে অ্যামাইনো অ্যাসিডটা সেটা বের হয়ে যাবে, মানে টার্মিনাল ডিঅ্যালানিনটা বের হয়ে যাবে। ওকে, সো এখানে বের হয়ে যাওয়ার পরে কি হবে, এখানে 5টা এখানে 4টা থাকবে। সো 3 আর 4 এর মধ্যে লিংকেজ, এখানে 5টা এখানে 4টা, দ্যাট ইজ দ্য আলটিমেট প্রোডাক্ট। ম্যাম এর পাশে যদি আরেকটা থাকে তখন হচ্ছে ওইটা হ্যাঁ, ওইটার সাথে ওইভাবে লিংকেজ হবে। 3 আর 4, 3 তো আছে, 3 তো চলে যায় রে, বুঝছি। এইটার পাশে যদি আরেকটা থাকে, এইটার এল লাইসিনটা সেটার 4 নাম্বারের সাথে লিংকেজ করবে, তখন সেইটারও 5 নাম্বারটা বের হয়ে যাবে। বুঝতে পারছি? জি আচ্ছা, বাকিটা বুঝছি সবাই? 3 4 এর কাহিনী কি বা টার্মিনাল ডিএলআরএন লস হওয়ার প্রসেসটা কি বুঝছি? না বুঝলে বলেন। ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, আমরা বলতেছি যে এখানে ক্রস লিংকিং হচ্ছে। ক্রস লিংকিং মানে কি, পাশাপাশি দুইটা রো, এই যে 5টা 5টা করে অ্যামাইনো অ্যাসিড আছে, এই 5টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ক্রস লিংকিং হচ্ছে। এই ক্রস লিংকিং এর কাজটা কে করবে? ট্রান্সপেপটাইডেজ এনজাইম। ট্রান্সপেপটাইডেজ এনজাইমটা কি করবে, এই যে দেখো পাশাপাশি দুইটা 5টা অ্যামাইনো অ্যাসিডের স্ট্র্যান্ড, আমি স্ট্র্যান্ডই বলতেছি এটাকে বোঝার সুবিধার জন্য। সো এই যে 5টা অ্যামাইনো অ্যাসিডের যে স্ট্র্যান্ডটা, এর মধ্যে কি হবে, একটা 3 আর একটা 4, একটা 3 আর একটা 4। সো পাশাপাশি জিনিসটা এভাবেই হবে, 3 4 3 4 3 4 এভাবে লিংকেজ করবে। সো 3 এ কে আছে? এল লাইসিন, অনেক সময় গ্লাইসিনও থাকে, হোয়াটএভার দ্যাট ইজ। সো 3 নম্বরে যেটা থাকবে সেইটার সাথে লিংকেজ করবে পাশেরটার 4 নাম্বার যে ডিঅ্যালানিন আছে সেইটা। এবং যখন এই লিংকেজটা হয়ে যাবে ট্রান্সপেপটাইডেজ এনজাইম দিয়ে, তখন 5 নাম্বার ডিঅ্যালানিনটা বের হয়ে চলে যাবে। লিংকেজটা হওয়ার পর 5 নাম্বার ডিঅ্যালানিনটা বের হয়ে যাবে। কোনটার? যেটার 4 নাম্বার এর সাথে লিংকেজটা হয়েছে সেটার 5টা বের হয়ে যাবে। সো কি হবে দেখো, এখানে 5টা থাকবে, এখানে কিন্তু 4টা থাকবে, এবং 4 আর এই পাশেরটা 3 এর মধ্যে লিংকেজ। বুঝছি? যে জি কোয়েশ্চন ম্যাম। ছিল তানিয়া মেবি। জি ম্যাম বুঝছি। ওকে, বাকিরা সবাই বুঝছি কিভাবে ক্রস লিংকিংটা হচ্ছে ট্রান্সপেপটাইডেজ এনজাইম দিয়ে? ম্যাম তাহলে প্রথমটা বাদে বাকি সবগুলোতে 4টা করে থাকবে না? কাইন্ড অফ ব্যাপারটা ওইটাই, ইয়েস, যে প্রত্যেকটা রোয়ে প্রথমটা বাদে বাকিগুলো সব 4। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, সো আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝছো। তারপরে যদি কনফিউশন থাকে দেন অবভিয়াসলি নেক্সট ক্লাসে বলবো, তার আগে হচ্ছে একটু ভিডিওটা দেখে নিও, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। অ্যানিমেশন স্টাইলে দেখলে আর একটু হচ্ছে বেটার। সো ওইটা হচ্ছে আমি ক্লাসে আর দেখাচ্ছি না। সো আশা করি সবাই বুঝছো। তো কথা হচ্ছে যে এই স্টেজে তাহলে ইনহিবিট করে কারা? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এবং সবচেয়ে বড় ক্লাসটা এই স্টেজে ইনহিবিট করে, যে এরা কি করছে, এই যে ট্রান্সপেপটাইডেজ এনজাইমটা যেটা, সেইটার কাজটাকে ইনহিবিট করছে। কিভাবে ইনহিবিট করছে? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলো এই ডিঅ্যালানিনকে মিমিক করে। তার স্ট্রাকচারটা দেখতে ডিঅ্যালানিন এই যে ডাইপেপটাইডটা ছিল এর মতো কিছুটা। এবং একে মিমিক করার কারণে কি হয়, ট্রান্সপেপটাইডেজ এনজাইম যখন আসলে ক্রস লিংকেজটা করে 3 আর 4 এর মধ্যে, ও মানে প্রত্যেকটা এনজাইমের তো আসলে রিকগনাইজ করার মতন একটা জিনিস থাকতে হবে যেটা দিয়ে সে চিনবে, তারপরে তো সে ক্রস লিংকিংটা করবে। তো কথা হচ্ছে যে ও এই জায়গাতে এসে যখন দেখতে পায় যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকটাও আছে, আবার ডিঅ্যালানিনও আছে, তখন ও হচ্ছে একটু কনফিউজড হয়ে যায়। সো তখন ও আর ক্রস লিংকিংটা করতে পারে না, এবং দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা কিন্তু আর ইনট্যাক্ট থাকবে না। সো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক অ্যাজ ওয়েল এজ ভ্যাঙ্কোমাইসিন, এরা সবাই কিন্তু কি করে, এই ডিঅ্যালানিনকে মিমিক করে বা ডিঅ্যালানিনের সাথে বাইন্ড করে বসে থাকে। দ্যাটস ওয়াই ট্রান্সপেপটাইডেজ এনজাইম এসে আর ক্রস লিংকিংটা করতে পারে না। সো ক্রস লিংকিং না হলে কিন্তু ঠিকঠাক সেটার স্ট্রং একটা সেল ওয়াল তৈরি হচ্ছে না। ওকে, সো দ্যাট ইজ দ্য মেকানিজম অফ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। সো এটাই ছিল হচ্ছে ওভারঅল 3টা স্টেজে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিস প্রসেস, এবং এখানে কারা কারা ইনহিবিট করে, যেটা আমরা বললাম সাইক্লোসিমিক ফসফোমাইসিন সাইটোপ্লাজমিক স্টেজে ইনহিবিট করে, ব্যাসিট্রাসিন ভ্যাঙ্কোমাইসিন মেমব্রেন স্টেজে ইনহিবিট করে, আর বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ক্রস লিংকিং স্টেজে ইনহিবিট করে। যেটা আমি বললাম ভ্যাঙ্কোমাইসিন কিন্তু 2টা স্টেজেই করে, ট্রান্সগ্লাইকোসাইলেশন এবং ট্রান্সপেপটাইডেশন, 2টা জিনিসই কিন্তু ভ্যাঙ্কোমাইসিন ইনহিবিট করে। এটা একটু আনকমন, বাকি সবাই জাস্ট একটা স্টেজেই কাজ করে ভ্যাঙ্কোমাইসিন। ম্যাম স্টেজ 3 মানে ইনহিবিশনটা আবার একটু বলবেন? কোনটা? স্টেজ 3
স্টেজ 3 এর ইনহিবিশন হচ্ছে ট্রান্সপেপটাইডেস এনজাইমের কাজটা ইনহিবিট করে। কিভাবে করে? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলা এই ডিয়ালানিনকে মিমিক করে বসে থাকে, একদম সেম দেখতে। সো যখন ট্রান্সপেপটাইডেস এসে ক্রস লিঙ্কিং করা শুরু করবে, প্রত্যেকটা এনজাইমই তো নির্দিষ্ট হচ্ছে অ্যাক্টিভ সাইট থাকে, পড়ছি না লক এন্ড কি মডেল, যে সবাই কিন্তু হচ্ছে গিয়ে একটা অ্যাক্টিভ সাইট চিনবে, তারপরে সেখানে এসে বাইন্ড করে তারপর কাজ করা শুরু করবে। সো ট্রান্সপেপটাইডেস এনজাইম এই যে ক্রস লিঙ্কিংটা করে, ও কাজটা করেই কিন্তু ডিয়ালানিনকে রিকগনাইজ করে তারপর সেখানে ক্রস লিঙ্কিংটা করে। তো কথা হচ্ছে যখন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এসে সেম স্ট্রাকচার নিয়ে বসে থাকে, তখন ও আসলে ডিয়ালানিনকে আর চিনতেই পারে না। সো তখন ক্রস লিঙ্কিংটা প্রপারলি হয় না, বুঝছি? কনফিউজ করে দেয় আর কি ওই ইয়েকে, ট্রান্সপেপটাইডেসকে, নাথিং এলস। ভ্যানকোমাইসিনটা কিভাবে ইয়ে করে? ভ্যানকোমাইসিন হচ্ছে ডিএলআর সাথে বাইন্ড করে বসে থাকে, ও মিমিক করে না। ওকে, দুইটার কাজ ডিফারেন্ট। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ডিয়ালানিনকে মিমিক করে, আর ভ্যানকোমাইসিন হচ্ছে ডিয়ালানিনের সাথে বাইন্ড করে বসে থাকে। সো ও অ্যাক্টিভ সাইটটা অকুপাই করে বসে থাকে, দ্যাটস ওয়াই ট্রান্সপেপটাইডেস এনজাইম এসে আর হচ্ছে ক্রস লিঙ্কিং করতে পারে। দুটো কিন্তু ডিফারেন্স আছে। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ডিয়ালানিনকে মিমিক করছে, আর ভ্যানকোমাইসিন ডিয়ালানিনের সাথে বাইন্ড করে বসে আছে। সো whatever that is, ট্রান্সপেপটাইডেস এনজাইম আর কাজ করতে পারছে না। ওকে, বুঝছি? আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি যে সবাই মোটামুটি এই তিনটা স্টেজ বুঝেছি, বাট যেটা বললাম যে তারপরেও হচ্ছে গিয়ে একটু ভিডিওটা দেখবা এন্ড একটু পড়াশোনা করবা। সো নেক্সট ক্লাসে উইল ডিসকাস अगेन যদি তোমাদের বোঝা কোনো প্রবলেম থাকে। এন্ড বিটা ল্যাকটাম আমার খুব একটা বেশি বাকি নেই, অল্প একটু আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, সমস্যা নেই, এটা আজকে আর পড়বো না। এখানে এই ডিটেইলস গুলো আমি অলরেডি বলে ফেলছি, বাট আরেকবার তারপরে হচ্ছে বলবো। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো সবাই হচ্ছে এই টপিকটা একটু আরেকবার দেখো, সো দ্যাট তোমাদের যদি প্রবলেম থাকে ইউ ক্যান হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ড যে কোথায় কোথায় প্রবলেম আছে। আদারওয়াইজ ডিসকাস করতে গেলে আবার পুরোটা পড়াতে হবে, দ্যাট ইজ আ ওয়েস্ট অফ টাইম। সো সবাই একটু দেখে আইসো। আর এই টপিকটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেল ওয়াল সিনথেসিস এন্ড হচ্ছে ইনহিবিশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ওকে, সো আজকে এই পর্যন্তই থাকুক। অলরেডি আমরা টাইমের চেয়েও বেশি পড়ে ফেলছি। যারা ঘুমায় গেছিলাম একটু ওঠেন, অ্যাটেন্ডেন্স নিব। ম্যাম একটা কথা ছিল। বলেন। তানিয়া কই? তানিয়া কথা বলে বলে হারাই গেছে। আমাদের কি নেক্সট ক্লাসে ল্যাব হবে? বৃহস্পতিবার দিন বুকিং দেওয়া হয়েছে, এখন বাকিটা আমি কনফার্ম করবো, সমস্যা নেই।